My name is Prokal Abujinayan. I am a lecturer in humanities from Canning Government Polytechnic. আজকে যে আপনাদের কি ইংলিশ বা বাংলা দুটো মিলিয়ে বললে সুবিধা হবে? তো আজকে যে সফট স্কিল ট্রেনিং প্রোগ্রামে আপনারা সবাই এসেছেন, সাথে আমি অ্যাজ এ ট্রেনার, সেটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সম্ভবত প্রত্যেকেই মানে আপনাদের সেকশন থেকে বিলং করছেন, বা আপনারা হয়তো যাদেরকে ট্রেনিং দেন তারা হচ্ছে আপনাদের সেকশন বা গভর্নমেন্ট ফ্যাব্রিকেশন বা টেলিভিং এই সমস্ত সেকশন থেকে বিলং করছেন। তো সফট স্কিলস সম্পর্কে বলতে গেলে প্রথমে শুরু করবো যে আপনারা একটু যদি কাইন্ডলি আপনাদের ভিউ পয়েন্টগুলো একটু শেয়ার করেন যে হোয়াট ইউ মিন বাই স্কিল ইটসেলফ, মানে আপনারা স্কিলস বলতে কি বোঝেন, এটা যদি যে কেউ একজন একটু যদি কাইন্ডলি একটু শেয়ার করে তাহলে একটু সুবিধা হয় আমার পুরো লেসনটা শুরু করতে। যে কেউ একজন যা মনে হচ্ছে একদম একদম ইজি হয়। স্কিল মানে দক্ষতা, মানে আমরা যে পোশাক আশাক নিয়ে কাজ করছি এটার ব্যাপারে যত রকমের দক্ষতা আছে, মানে একদম স্টার্ট শুরু থেকে শেষ পর্যন্ত। যেহেতু এটা একটা কাপড় দিয়ে তৈরি হচ্ছে, সেই কাপড়ের যেরকম ভ্যারাইটিস রয়েছে তেমনি বিভিন্ন ধরনের ডিজাইনের পোশাক যেরকম হচ্ছে তার মধ্যেও যে ভ্যারাইটিগুলো রয়েছে, এবং শুরু থেকে শেষ বলতে প্যাকিং পর্যন্ত, সেটা মার্কেটে যাওয়া পর্যন্ত, এই সমস্ত বিষয়, এই সংক্রান্ত বিষয় নিয়ে একদম টোটালি খুব ভালো জ্ঞানটার কথা বলা হচ্ছে। দক্ষতা মানে একটা জ্ঞানের কথা বলবো, তাই? হ্যাঁ, জ্ঞানটা থাকা তার মানে খুব প্রয়োজনীয়। বেশ, আর কেউ? এমনকি সুতো যেখানে তৈরি হচ্ছে, যে এখন সুতো থেকে তো তৈরি হয়, বা ঘুম পোকা এসব থেকে যে তৈরি হচ্ছে, সেখান থেকে সেখানেরও যত রকমের জ্ঞান বলুন বা স্টিচ বলুন, ভ্যারাইটিস স্টিচ যেগুলো আমরা হাতে আগে করেছি, এখন যেগুলো মেশিনের মাধ্যমে পাচ্ছি, সমস্ত ধরনের, এমনকি উলেরও চলে আসছে, গেঞ্জি মেটেরিয়াল চলে আসছে, এইসব ধরনের একদম ফেব্রিক ওয়াইজও বলে স্টিচ চেঞ্জ হয়, মানে কাপড়ের এখন তো উলের কাজের ওপর, উলের মানে গার্মেন্টস এর ওপরই, যেগুলো পোশাক উলের আমরা পরি যেগুলো, তার উপরও তো কাজ হচ্ছে, সেগুলোর উপরও এমব্রয়ডারি হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর সম্ভব জ্ঞান আছে একদম। থ্যাংক ইউ সো মাচ। আর যদি একটু কেউ শেয়ার করে। ম্যাম, সফট স্কিল মানে আমি যেটা দেখছি একটা সফট স্কিল, তুমি যেটা বলেন ঠিক, ওটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল যে আপনারা স্কিল বলতে কি বোঝেন? হ্যাঁ, এটা ঠিক, একদম ঠিক আছে। এবার এখানে যে সফট স্কিল ট্রেনিং, এই যে ট্রেনিংটা আমরা নেবো, আজকে আমরা যেমন হাতে কলমে করে অভ্যস্ত, এটা আমাদের স্কিল ডেভেলপমেন্ট সেখান থেকে যা কিছু শিখছি সেটা হচ্ছে। এবার হচ্ছে মডার্ন টেকনোলজিতে আমরা যাচ্ছি। এই মডার্ন টেকনোলজির সাথে পরিচিত হওয়ার জন্য আমাদের সফট ট্রেনিং বলুন বা সফটওয়্যার ইউজ করা বলুন, এই জিনিসটা আমরা জানতে জানতাম, এটাই ডেভেলপ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সফট স্কিলস কিন্তু কোনোভাবে সফটওয়্যার রিলেটেড নয়। সফট স্কিলস হচ্ছে একটু অন্যরকম, সেটা আমরা একটু ডিটেইলে আলোচনা করবো, বাট থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। বেশ, একটু ইন্টারঅ্যাক্টিভ হলে কি তাহলে আমারও সুবিধা হয়, রাইট? তো আপনারা আমার মনে হয় আমার থেকে অনেকে বয়সে বড় আছেন, সুতরাং একবারে দ্বিধা করবেন না, ঠিক আছে? যেমন যা মনে হচ্ছে বলবেন, একদম আমারও হতে পারে, এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে? বেশ, তো সফট স্কিলস বলার আগে যেটা আমি জিজ্ঞেস করলাম যে স্কিলস বলতে কি বুঝি, তার আগে একটু বলে দিই কেন এটা জিজ্ঞেস করলাম। আর আজকে আমাদের যে কোর্স আউটলাইনটা আমি যেভাবে করেছি তাতে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট হবে, ইন্ট্রোডাকশন। তারপরে আমরা জানবো বেশ কিছু টাইপস অফ স্কিলস। তারপরে দেখবো যে বেসিক সফট স্কিলস টু পারসিউ ইন প্রফেশনাল ওয়ার্ল্ড, যেটা দিদি বললেন মাত্র, যে প্রফেশনাল ওয়ার্ল্ডে কি করে আমরা এই সফট স্কিলসটাকে ইনকর্পোরেট করবো, কি করে এটা ব্যবহার করবো। তারপরে আপনাদের সাথে একটুখানি ইন্টারাকশন হবে, যেমন ক্লাসের মধ্যেও চলছে, আবার একটু পরেও হবে, সেটাকে আমি নাম দিয়েছি এনগেজিং দি অডিয়েন্স। হ্যাঁ, তারপরে একটা টেকআওয়ে যেখানে কিনা আপনারা আপনাদের ফিডব্যাক জানাবেন, সেটার বেশ কিছু জিনিস আছে, প্লিজ আছে একটা লাস্টে। তো এই হচ্ছে একটা কোর্স আউটলাইন। এবার আমি শুরু করছি। প্রথমে বলেছিলাম যে ইন্ট্রোডাকশন, এন্ড দিস ইজ দ্য ভেরি পার্ট এ অফ দ্য সেশন। আমরা দুটো পার্টে এটাকে ভাগ করেছি, একটা পার্ট এ, একটা পার্ট বি। Part A পরে you will get 15 to 20 minutes break, then we will start the part B of the section, ঠিক আছে? Part A সেশনে যেটা রয়েছে, যেটা শুরু করলাম প্রথমে আপনাকে দিয়ে, যে স্কিলস বলতে আপনারা কি বোঝেন। এখানে দেখতে পাচ্ছেন যে ability to use one's knowledge effectively and readily in execution
নয়, একটা সম্যক জ্ঞান, তাই না? সেটা দরকার। এবার শুধু জ্ঞান থাকলেই কি তাকে আমি স্কিলড পারসন বলতে পারবো? নয়। তাহলে কি থাকতে হবে তার মধ্যে? নলেজ, যেটাকে জ্ঞান বললেন, সাথে থাকতে হবে একটা অ্যাবিলিটি, মানে ক্ষমতা, তাই তো? আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরুন এখানে যদি আমি কাউকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনারা কি সবজি কাটতে পারেন? কি হবে উত্তর? পারেন। তার মানে এটা আপনার ক্ষমতা, আপনার এবিলিটি, যে আপনি সবজিটা কাটতে পারেন, রাইট? এরপরে ধরুন আমি আপনাদের জিজ্ঞেস করলাম, আচ্ছা বলুন তো সল্ট, যে নুন বা লবণ, তার টেস্ট কেমন হয়? বলতে হয়। চিনির টেস্ট কেমন হয়? মিষ্টি হয়। আরো দেখবেন অন্যান্য মশলার নানান ধরনের স্বাদ বা গন্ধ হয়, রাইট? এবার কিন্তু দেখুন আপনারা প্রথম যে ধাপ, যেটা এবিলিটি, ভেজিটেবল চপিং, যেটা সবজি কাটা ছিল, সেটাতে আপনারা উত্তর দিলেন যে হ্যাঁ পারেন, রাইট? তার মানে আপনারা এবল, আপনাদের সেই ক্ষমতাটা আছে, আপনারা সবজিটা কেটে ফেললেন। এরপরে আপনাদের নলেজ হচ্ছে সেটা, যেখানে কিনা আপনারা বললেন হ্যাঁ আমি জানি নুনের টেস্ট তো নোনতা হয়, চিনির টেস্ট হয় মিষ্টি, বাকি অন্যান্য গরম মশলার একটা সুন্দর গন্ধ হয়, ঘিয়ের গন্ধ আবার আলাদা হয়। এই সমস্ত উপকরণগুলো আপনাকে এবার দিয়ে দেওয়া হলো, রাইট? এরপরে ধরুন এবার আপনি বললেন এবার আমি এটাকে গ্যাসে চাপাবো। চাপানোর পরে আপনি রান্না করলেন। রান্নার পরে যেটা এন্ড প্রোডাক্ট এলো, যে খাবারটা বানালেন, ধরুন সেটা হচ্ছে কুকিং, সেটা হচ্ছে আপনার স্কিল। কারণ আপনি জানেন আপনার নলেজটা এবং এবিলিটিটাকে কি করে ইউজ করলে আপনি একজন ভালো শেফ বা নর্মাল যারা ডেলি টু ডেলি ধরুন মানে বাড়িতে রান্না করেন, তারা কতটা ভালো রান্না করেন সেটা বাড়ির লোকেরা বলে না, আজকে আমরা খুব ভালো খেলাম, তাই তো? তো সেটার উপর বিচার করছে যে আপনি কতটা স্কিলড পারসন। কারণ আপনি জানেন আপনার ক্ষমতা কতটা, আপনি জানেন আপনার সেই সম্পর্কে জ্ঞান কতটা, যে কাজটা করতে চলেছে। তার মানে শুধুমাত্র নলেজ দিয়ে, মানে আমি নুনের টেস্ট জানি আর চিনির টেস্ট জানি বা মশলার গন্ধ জানি, এটা দিয়ে কিন্তু আমি খুব ভালো শেফ হতে পারবো না। আমার দরকার অ্যাবিলিটি, কাজ করবার মতো ক্ষমতাটাও দরকার। আমাকে খুন্তিটাও নাড়তে হবে, আমাকে গ্যাসটাও জ্বালাতে হবে, আমাকে পরিমাণ মতো নুনটাও দিতে হবে। নুনে শুধু টেস্ট জানলে কিন্তু হবে না, পরিমাণটাও জানতে হবে। এই যে জানাটা, সেটা হচ্ছে নলেজ। আমি বোঝাতে পারলাম? হ্যাঁ। তো সেটা হচ্ছে নলেজ আর অ্যাবিলিটি। এখানে সেটাই রয়েছে, অ্যাবিলিটি টু ইউজ ওয়ানস নলেজ। আমার সেই ক্ষমতাটা থাকা দরকার, যে ক্ষমতার মাধ্যমে আমি আমার জ্ঞানকে পরিপূর্ণতার একটা রূপ দিচ্ছি আমার কাজের মাধ্যমে, দ্যাট ইজ মাই পারফরমেন্স অর দ্য এক্সিকিউশন পার্ট। তখনই সেটা হবে স্কিল, বা তখন সেই পার্সনকে আমরা বলতে পারবো স্কিলড পার্সন। ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখুন, দ্য অ্যাবিলিটি টু ডু সামথিং দ্যাট কামস ফ্রম ট্রেনিং, এক্সপিরিয়েন্স অ্যান্ড প্র্যাকটিস। রান্না আমি 9 মাসে 6 মাসে একদিন করলাম, সেটা খুব ভালো হলো, পরের দিন আমি রেসিপি ভুলে গেলাম, স্বাভাবিক সেটা, রাইট? কারণ আমার তো ট্রেনিং পেয়েছি ধরুন মায়ের কাছ থেকে, ঠাকুমার কাছ থেকে, কিংবা টিভি দেখে, এখন তো আবার ইউটিউবে, সেখান থেকে ধরুন আপনি রেসিপিটা পেয়েছেন, ট্রেনিংটা ধরুন মোটামুটি পেয়ে গেছেন। প্র্যাকটিস তো করেননি, শুধুমাত্র ইউটিউব দেখে মনে মনে রেখেছি, কিছু ডায়েরিতে লিখে রেখেছি, বা যেটুকুই। প্র্যাকটিসটা যদি করতাম তাহলে হয়তো একটু ভালো আউটপুট দিতে হতো। ইভেন রান্নাটা যখন ধরুন আপনি ইউটিউব থেকে রেসিপিটা দেখছেন, যখন নিজে করছেন দেখবেন বেশ কিছু ইম্প্রোভাইজেশন হয়, একটু অন্য কিছু মশলা অ্যাড করা, ঘিয়ের পরিমাণটা খানিক কমিয়ে দেওয়া। আপনি জানেন আপনার বাড়িতে যারা আছেন তাদের শারীরিক কি কন্ডিশন, সেখানে ঘি দেবেন না সাদা তেল দেবেন নাকি দুটো মিক্স করে নাকি পুরোটাই স্কিপ করবে, সেটা কিন্তু কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করছে। এই ইম্প্রোভাইজেশনটা তখনই হয় যখন আপনার একটা কমপ্লিট নলেজ থাকে, যে আমি জানি এই পরিমাণটা এবার আমি কমাতে পারি, আমি বাড়াতে পারবো। ট্রেনিংটা রয়েছে, প্র্যাকটিস রয়েছে, তবেই আপনি একজন এক্সপিরিয়েন্স পারসন হচ্ছেন। যখনই আপনি এক্সপিরিয়েন্স পারসন হচ্ছেন, তখনই আপনাকে বলা হচ্ছে স্কিলড পারসন। ঠিক আছে? সেটা হচ্ছে স্কিলস। স্কিলস হচ্ছে শুধুমাত্র, আবার রিপিট করছি, শুধুমাত্র নলেজের হবে না, যেটা দিদি আপনিও বললেন যে অ্যাবিলিটি থাকতে হবে, করতে পারার মতো একটা ক্ষমতা থাকতে হবে। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ। এরপরে যেটা দেখবো, যেটা আমি এইমাত্র বললাম, যে এই যে এক্ষুনি বললাম যে নলেজ দরকার, অ্যাবিলিটি দরকার, এটাকে আমরা একটা টার্ম দিয়েছি, প্রত্যেকের দেশের টার্মিনোলজি থাকে। এটাকে আমরা বলছি KSA মডেল। K stands for knowledge, দেখতে পাচ্ছেন একটা রয়েছে। Skill, A stands for skill, A stands for ability. নলেজ মানে কি? নলেজ কিন্তু আমরা থিওরিটিক্যাল নলেজ হতে পারে, মানে বই পড়ে, আবার হতে পারে ধরুন প্র্যাকটিক্যাল, যেটা দিদি বললেন যে আমাদের প্রচুর হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স রয়েছে, তাই না? আমরা প্র্যাকটিক্যালি অনেক কিছু করেছি, সেটাও কিন্তু এক ধরনের নলেজ। আর স্কিলসটা কি? স্কিলস হচ্ছে আমার প্র্যাকটিক্যাল অ্যাবিলিটি, যেটা যখন আমি করছি, একটা ট্রেনিং পেয়েছি, তারপরে প্র্যাকটিস করছি, সেই জ্ঞানটা দিয়ে যখন করছি, তখন সেটা হচ্ছে আমার স্কিল, রাইট?
আর অ্যাবিলিটি যেটা আমি বললাম, এমন কিছু ট্যালেন্ট বা বেশ কিছু পাওয়ার যেটা আপনাকে সেই কাজটা করবার মতো ক্ষমতাটা দান করছে, সেটা হচ্ছে অ্যাবিলিটি। এই তিনটে জিনিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টু মেক আ স্কিল পারসন। কারণ এখানে আপনার শুধুমাত্র কোয়ালিফিকেশন, যে নলেজ যেটা বললাম থিওরিটিক্যাল, শুধুমাত্র সেটা দিয়ে হয় না, সাথে সাথে আপনাকে জানতে হবে আপনার সেই সাকসেসটা পেতে গেলে কি পোটেনশিয়ালিটি দরকার, কি ক্ষমতা দরকার, কি অ্যাবিলিটি আপনার মধ্যে থাকাটা ভীষণভাবে দরকার। এরপরে যেটা আমরা বললাম, আমরা আসবো হচ্ছে টাইপস অফ স্কিলসে। টাইপস অফ স্কিলস বলতে এখানে আমি দু ধরনের স্কিলসকে স্পেসিফাই করেছি। প্রথমটা হচ্ছে হার্ড স্কিলস। দেখতে পাচ্ছেন হার্ড স্কিলস কি, খুব সহজ ভাষায় বলে ওখানে যা লেখা আছে সেটা আমি পরে পড়ছি। সেটা হচ্ছে ধরুন আপনারা এখানে সবাই ক্লাস 8 বা ক্লাস 10, কেউ বা গ্রাজুয়েশন, কেউ বা 12 এগুলো পাস করেছেন, তাই? তার মানে সেখানে কি স্কুলে একটা ট্রেডিশনাল পড়াশোনা হয়েছে, তারপরে সবাই আমরা কি পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি, মার্কশিট পেয়েছি, তাই তো? সেটাই হচ্ছে আপনার হার্ড স্কিলস। কারণ যা কিছু পড়াশোনা বা ট্রেনিং আমরা, মানে স্কিলস আমরা ট্রেনিং থেকে প্রাপ্ত করছি, পাচ্ছি যেগুলো, সেগুলোর একটা এভিডেন্স হিসেবে আমাদের কাছে থাকছে আমাদের মার্কশিট, আমাদের ডিগ্রি সার্টিফিকেট, বা যারা ধরুন ড্রাইভিং শিখছে তাদের কিন্তু লাইসেন্সটা, তার মানে সে ড্রাইভিং জানে, এটা দেখে আমি বুঝতে পারছি, তার মানে সেটা হচ্ছে তার হার্ড স্কিল। তো হার্ড স্কিল কিন্তু কোয়ান্টিফাইবল, আমি কাউন্ট করতে পারি, আমি ক্লাস 8 পাস করেছি, আমি ক্লাস 10 পাস করেছি, 12 করেছি, গ্রাজুয়েশন করেছি, বা ফার্দার আরো অনেক কিছু কোর্স করেছি, রাইট? এবং সেটা কিন্তু ট্রান্সফারেবলও বটে, মানে আমি শেখাতেও পারি কাউকে, রাইট? সফট স্কিলস আবার একটুখানি উল্টো। সফট স্কিলস নামে ভীষণ সফট, শুনতে মনে হতে পারে আচ্ছা তুমি বেশ নরম সরম একটা কোনো ব্যাপার হবে, রাইট? একদমই তাই, কিন্তু এই নরম ব্যাপারগুলোই যখন আমাদের একটু ডিফারেন্ট সিচুয়েশনে বা ডিফারেন্ট ঘটনার সম্মুখীন হয়ে যায়, সেইখানে গিয়ে দেখবেন অনেকে একটু ঘাবড়ে যায়, তাই না? আমাদের সকলের মধ্যে কিন্তু সফট স্কিলসটা থাকে, হিডেন থাকে, তাই না? প্রত্যেকের একটা পার্সোনালিটি রয়েছে, প্রত্যেকের কিছু বিহেভিয়ার্স রয়েছে, ইমোশনস রয়েছে, ফিলিংস রয়েছে, প্রত্যেকের রয়েছে, আমরা সবাই জানি। তবুও এই ট্রেনিংটার প্রয়োজন কেন বলুন তো? কারণ আমরা জানি না এই ছোট ছোট ইমোশনস আর ফিলিংস গুলোকে যখন আমি সবার সামনে প্রেজেন্ট করছি তখন কিভাবে নিজেকে মডুলেট করব, কন্ট্রোল করব, তাই তো? আমি তো বাড়িতেও কথা বলি, বাড়িতে তো আমি মাইক নিয়ে কথা বলি না, রাইট? তো এখন যখন বলছি মাইক নিয়ে, তখন আমাকে মাইক একটা টুল ইউজ করতে জানতে হচ্ছে, সেটা আমার সফট স্কিল, হার্ড স্কিলস, আমি জানলাম এটা, রাইট? সফট স্কিলস হচ্ছে এই যে আমি কমিউনিকেট করছি। আমি বাড়িতে তো এভাবে কথা বলি না, এত কিছু যন্ত্রপাতি নিয়ে আমি কথা বলি না, তাই না? একটা ট্রেনিং দিতে গেলে আমাকে তাহলে এগুলো জানতে হচ্ছে, এটা আমি কি করে ইউজ করবো, আমি আজকে কি কি বলবো, আমার একটা মাইন্ডসেট রয়েছে, রাইট? এবং আমি কথাটা যে বলছি, আমি আপনাদের সাথে যে ইন্টারাক্ট করছি, কমিউনিকেশন, সেটাও কিন্তু সফট স্কিলসের আন্ডারেই পড়ছে, হ্যাঁ? তো সফট স্কিলস হচ্ছে সেটা যেটা একেবারেই হার্ড স্কিলসের মতো নয়। এখানে আমরা বেশ কিছু বিহেভিয়ারাল স্কিলসকে দেখবো, ব্যবহারিক কিছু ক্ষমতাকে দেখবো বা দক্ষতাকে দেখবো, যেটা কিনা আমাদেরকে সমাজের ডিফারেন্ট সিচুয়েশনে, ডিফারেন্ট ফেজে যখন আমরা সেগুলো ফেস করবো, কি করে ফেস করবো সেই বিষয়ে আমাদের একটা সম্যক ধারণা দিচ্ছে, ঠিক আছে? সফট স্কিলসকে আবার অনেক সময় আমরা কিন্তু পিপল স্কিলসও বলি, কারণ প্রচুর মানুষজনকে নিয়ে কিন্তু আমাদের ডিল করতে হয়, এক একজন মানুষের সাথে এক এক রকম করে কথা বলতে হয়, সবার সাথে আমরা একসাথে কিন্তু কথা বলতে পারি না, তাই না? একটু কম বয়সীদের সাথে একটু অন্যরকম ভাবে কথা, যারা একটু এজে তাদের সাথে একটু অন্যরকম। এই মুহূর্তে আমার এখানে তো পুরো একটা মিক্সড এজ গ্রুপ, তাই না? তো সেখানে আপনাদের সাথে কথা বলতে গেলে যেমন আমি আপনি করে বলছি, ক্লাসের স্টুডেন্টদেরকে অনেক সময় তুমি বা তুইতেও কথা বলি, সেটা কিন্তু আমি আবার এখানে বলতে পারবো না, রাইট? তো সেটা কিন্তু আবার এটা আমার সফট স্কিল। আমি বোঝাতে পারলাম সফট স্কিলস? হ্যাঁ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সফট স্কিলস। তাহলে সফট স্কিলসকে এখানে আমি একটু ডিটেইল স্টাডি করছি। Soft skills কি? Soft skills encompass a wide scaling of personal and interpersonal attributes. শুধু নিজের behavioral skills ঠিক করলাম, শুধু নিজের কথা ঠিক করলাম, শুধু নিজের ফিলিংস বা ইমোশনকে গুরুত্ব দিলাম, তা কিন্তু নয়। অন্যের যে ফিলিংস রয়েছে, অন্যের যে ইমোশনস রয়েছে, সেটাও কিন্তু বুঝতে হবে। অন্যের সাথে যখন আমি কথা বলছি, তার সাথে আমি কিভাবে কথা বলবো, কিরকম করে কথা বলবো, কোন পরিস্থিতিতে কথা বলছি, সে বিষয়ে আমার একটা ধারণা থাকাটা দরকার। তাই জন্য বলা হচ্ছে এটা কিন্তু পার্সোনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারপার্সোনাল অ্যাট্রিবিউটস। ইন্টারপার্সোনাল মানে যখন আমি নিজের সাথে
আরো অন্যজনের সঙ্গেও কথা বলছি, ঠিক আছে? ইট ক্যান অলসো বি থট অফ অ্যাজ আ পিপল স্কিল, যেটা বললাম যেহেতু পিপল স্কিল কেন, কারণ বিভিন্ন ধরনের মানুষ এখানে রয়েছে, সমাজে থাকতে গেলে অনেকের সাথে মিশতে হয়, তো অনেকের সাথে মিশতে গেলে তাদের মাইন্ডসেট, তাদের সাথে কি করে কথা বলবো, তাদের এজ গ্রুপ সমস্ত কিছু মাথায় রেখে কথা বলতে হবে। This can include good communication and interpersonal skills, leadership, problem solving, work ethic, time management, teamwork. These are characteristics that can be carried over to any position. এবার আমি বলছি এগুলো কি, এই যা কিছু বললাম, এই যে কমিউনিকেশন, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, লিডারশিপ কোয়ালিটি, প্রবলেম সলভিং, এগুলো প্রত্যেকটাই ইটস আ টাইপ অফ সফট স্কিলস, ঠিক আছে? এগুলোই আমরা এখন শিখবো। এটার একটা ব্রিফ ডেসক্রিপশন আমি এখানে দিলাম। ওয়ার্ক এথিক সম্পর্কে শিখবো, আমরা যেখানে কাজ করি সেই কাজের জায়গাটা সম্পর্কে একটা ধারণা থাকা দরকার, তার প্রতি একটা বিলঙ্গিংনেস থাকা দরকার, তাই না? তো সেই সমস্ত কিছু শিখবো হচ্ছে সফট স্কিলস এর মাধ্যমে। এখনকার দিনে দেখবেন যে কোনো জায়গায়, যে কোনো কাজের জায়গায় যারা এমপ্লয়ার রয়েছে তারা কিন্তু ভীষণভাবে চেষ্টা করে সেরকম ধরনের এমপ্লয়িকে হায়ার করতে যাদের সফট স্কিলস খুব স্ট্রং, ঠিক আছে? শুধুমাত্র হার্ড স্কিলস দিয়ে কিন্তু হয় না, হার্ড স্কিলস অবশ্যই জরুরি, একটা সার্টিফিকেট তো অবশ্যই জরুরি যে আপনি কি পাস করেছেন, তারপর আপনি সেই কোর্সে আদৌ এন্টাইটেল হতে পারবেন কিনা, কিন্তু আপনাকে যে নির্বাচন করবে বা হায়ার করবে তার পিছনে যে একটা অন্যতম রোল প্লে করে যে সে হচ্ছে সফট স্কিলস। কারণ আপনি একটা বলুন, আমি নর্মালি বলছি, ইন্টারভিউতে গেলে আপনার প্রচুর দিকে, রাইট? ইন্টারভিউতে গিয়ে আপনাকে বেশ কিছু কোয়েশ্চেন করা হলো, কোয়েশ্চেনগুলো আনসার দিতে গিয়ে দেখা গেল যে আপনি খানিক একটু ভয় পেয়ে গেলেন, কিংবা আপনার জানা কিন্তু যদি সেই মুহূর্তে হয়তো বলে বেশ কিছু ট্রেনিং এখনকার দিনে খুব হচ্ছে, যে একটু ট্রেন হন, একটু গ্রুম হন, যেমন এখন মডিউলের বেশ গ্রুম আপ করা হয়, মেক ওভার করা হয়, এমনি যারা পেশাগত জগতে আছেন, নর্মাল অকুপেশন, তাদেরকে একটু ট্রেন করা হয় ট্রেনিং দেওয়ার মাধ্যমে, ঠিক আছে? এখানে আমরা বেশ কিছু সফট স্কিলস এর এক্সাম্পলস দেখতে পাচ্ছি, সবগুলো নিয়ে আমরা ডিল করবো না, আমি জাস্ট নামগুলো একটু পড়বো, কারণ আপনাদের জব রোল অনুযায়ী যেগুলো যেগুলো প্রয়োজন আমি শুধুমাত্র সেগুলোকেই ফোকাস করবো, কিন্তু কি কি হতে পারে তার একটা ধারণা আমি দিয়ে দিচ্ছি, রাইট? প্রথমে দেখতে পাচ্ছেন পাবলিক স্পিকিং, নেগোসিয়েশন, কনফ্লিক্ট রেজলিউশন, কনফিডেন্স, friendliness, empathetic listening, decision making, adaptability, team building, reliability, delegation, rapport building, respectful analysis, communication, creativity, innovation, analytical thinking, research, questioning, prioritization, detail oriented, diligent, ambitious এবং motivated। এই সবগুলো জাস্ট জেনে রাখবো, কিন্তু এই সবগুলো আপনাদের জন্য আমার প্রযোজ্য নয়, বেশ কিছু জিনিস যেগুলো আপনাদের জন্য একেবারে অ্যাপ্লিকেবল সেগুলো নিয়ে আমরা একটু দেখব। এগুলো জেরক্স পাবো আমরা? আমি এটার পুরো যে পিপিটি বা পিডিএফ ভার্সনটা সেটা আমি কাউন্সিলকে দিয়ে দেবো, কাউন্সিল আপনাদের একটু হয়তো কোনো গ্রুপ আছে আপনাদের, সেখানে ওনারা শেয়ার করে দেবো। একদম শিওর, আমি বলে দেবো। না, দরকার নেই, একটু ফোন দিয়ে শুনলেই হবে আর একটু রেসিপ্রোকেট করলেই হবে, ঠিক আছে? বাকি মেটেরিয়াল আপনারা বললেন যেহেতু, তাহলে আমি কাউন্সিলকে যখন পাঠিয়ে দেবো তখন ওনারা আপনাদেরকে শেয়ার করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এবারে সফট স্কিলস আমি বলছি বারবার করে ডেভেলপ করতে, ট্রেনিং নেওয়ার, আপনাদের আজকে ট্রেনিং নিতে এসেছেন, ডেভেলপ করবেন। এই ডেভেলপ করবার আগে এর কিছু বিশেষ শর্ত রয়েছে, এগুলোকে একটু মেনটেন করতে হবে, ঠিক আছে? সেটা কি, সেটার নাম দেওয়া হচ্ছে গাইডিং প্রিন্সিপাল ফর ডেভেলপিং সফট স্কিলস। বেশ কিছু প্রাথমিক শর্ত আপনারা যারা সফট স্কিলসকে ডেভেলপ করতে চাইছেন, তাই তো? প্রথম যে শর্তটা দেখতে পাচ্ছেন রয়েছে পজিটিভ অ্যাটিটিউড, তাই তো? পজিটিভ অ্যাটিটিউডের মধ্যে যেটা বলার সেটা হচ্ছে বেশ কিছু পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, স্ট্রং সেলফ ইমেজ, ট্রাস্ট ইয়োরসেলফ, এক্সপেক্ট দ্য বেস্ট অলওয়েজ, রেকটিফাই আফটার ডুইং মিস্টেকস অ্যান্ড অ্যাকসেপ্ট চেঞ্জেস। তো এর আগে আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, যে পজিটিভ অ্যাটিটিউড বলতে আপনারা কি বোঝেন? এই যে যেখানে এই যে দুটো ছবি দিয়ে বোঝাচ্ছে যে আমি ছবিটা দিয়ে আসছিলাম, হ্যাঁ, এটা বোঝাচ্ছে যে কাউকে হয়তো জিজ্ঞেস করছি যে এটা কি আছে, এটা হাফ জল নেই, একজন বলছে আর একজন বলছে হাফ জল আছে, এক্স্যাক্টলি। এটা
রাখতে হবে, পজিটিভলি মোটিভেট করতে হবে। এই মোটিভেশনের কথাটা যখন বললেন তাহলে একটু বলি, মানে মোটিভেশন কিন্তু যে সবসময় বাইরের কেউ দেয় আমাদের তারপরে আমরা মোটিভেটেড হই সেটা কিন্তু নয়। মোটিভেশন অবশ্যই বাইরে থেকে তো হয়ই, কিন্তু ইন্টারনাল মোটিভেশনেরও খুব দরকার আছে। ইন্টারনাল মোটিভেশনটা কি? আমি পারবো, নিজেকে সবসময় এটা বলা, নিজের সম্পর্কে নেগেটিভ একটু কম বলা, নিজেকে এটা কখনোই বলবো না যে আমি খুব বোকা, আমি খুব ফুল, আমি খুব ইডিয়েট, দূর আমার দ্বারা কিছুই হবে না। এটা যতবার না নিজেকে বলবো ততটা কিন্তু নিজের উপর খুব এফেক্ট ফেলে, তাই না? নেগেটিভ কথা কিন্তু ভীষণ এফেক্ট ফেলে। সিমিলারলি নেগেটিভ যদি একটা এফেক্ট হয়, পজিটিভেরও নিশ্চয়ই কোনো একটা ইম্প্যাক্ট রয়েছে। তার মানে বেটার যে আমি পজিটিভ বলি, নিজের সম্পর্কে ভালো বলি, আর ভালো জিনিসগুলোকে আমি অ্যাকসেপ্ট করি, তাই তো? নিজেকে বলি যে তুমি খুব ভালো, তুমি সবচেয়ে ভালো, ইউ আর দ্য বেস্ট, তুমি সব কিছু পারবে, তাই না? যা কিছু নিয়ে তুমি ভয় পাচ্ছ সেটা আদৌ কোনো ভয় নয়, একবার দেখো না সাহস করে, তাই তো? এটাই আমাদের ইউনিভার্সের কম। একদম পজিটিভ ছেড়ে দিলে ওটা ব্যাক করে আমাদের এক্স্যাক্টলি ল অফ অ্যাট্রাকশন এটলিস্ট তাই বলছে, একদম। তাই না? ল অফ অ্যাট্রাকশনে তাই বলে ইউনিভার্সকে আপনি যা বলবে সেটা কিন্তু রিটার্ন হয়, হ্যাঁ? তো আমি যদি পজিটিভ কথাটাই তাকে বলি তো আমি পজিটিভটাই পাবো, রাইট? তো সেটাই আমি সবসময় বলবো, আমি সবচেয়ে ভালো জীবনে, আর কে কি আমি জানি না, আমি সবচেয়ে ভালো। আর যখন এই চিন্তাটা হচ্ছে না যে আমি ভালো, তার মানে আমার এর পরে যে কাজকর্মগুলো করবো সেটা না ভালো হতে বাধ্য, আমার আশেপাশের মানুষজন আমার সাথে ভালো করতে বাধ্য হবে, ঠিক আছে? এবারে হয়তো মনে হতে পারে দূর আমার সাথে তো খারাপ হচ্ছে, ঠিক আছে আজকে খারাপ হচ্ছে, পরের দিন ভালো হবে। আজকের খারাপটা আপনার জন্য লেসন হতে পারে, সেটা আপনি কেন পজিটিভলি ভাবছেন না? যেটা থেকে আপনি শিক্ষা পেলেন সেটা তো আমি ভাবছি না, আমি ভাবছি দূর বাবা ও আমাকে ভীষণ বাজে কথা বললো, কিন্তু বাজে কথা যে বললো সেটা থেকে আপনি লেসন পেলেন, এটা বাজে কথায় আমি কান দেবো না, এটা তো আমরা কেউ নিয়ে ভাবি না, রাইট? আমরা কানও দেবো, ওটা নিয়ে ভাববো, আমরা আবার বলবো আমরা তো খুব পজিটিভ, ওরম করলে হবে না, পজিটিভটাকে পজিটিভলি নিতে হবে, রাইট? তো পজিটিভ অ্যাটিটিউডসটা কিন্তু আবার এটাও নয় সবসময় যে আমি নেগেটিভটা নিয়েও ভাববো না। পজিটিভ মানে এটা, নেগেটিভটা সম্পর্কে আমি সচেতন থাকবো, যাতে আমি যখন ওই সিচুয়েশনটা খুব নেগেটিভ হবে বা খুব ওয়ার্স হবে তখন যেন সেটাকে আমি পজিটিভলি হ্যান্ডেল করতে পারি। পজিটিভ অ্যাটিটিউড মানে এরকম কখনো বলছে না, অনেকের মনে কিন্তু প্রশ্ন আসে দূর বাবা সবসময় পজিটিভ কি করে থাকবো, আমি তো জানি বাড়ি গেলাম আমি সেই রান্না করতে হবে, ছেলে কথা শুনবে না, মেয়ে কথা শুনবে না, নানান কিছু, এত না, তাই তো? কিন্তু এটাকে আমি হ্যান্ডেল করবো কি করে, সেটাই হচ্ছে আপনার পজিটিভ অ্যাটিটিউড। নেগেটিভিটির মধ্যে থেকেও যে পজিটিভিটির একটা রে অফ হোপ আপনি খুঁজে পান সেটাই হচ্ছে আপনার পজিটিভ অ্যাটিটিউড। তো সেখানে যেটা বললাম প্রথম পয়েন্টটা স্ট্রং সেলফ ইমেজ, নিজের সম্পর্কে একটা সম্যক ধারণা, নিজের ছবিটা যেন খুব পজিটিভ হয়, নিজেকে কখনো খারাপ কথা বলবো না, ক্রিটিসাইজ করবো না, এমন কোনো নেগেটিভ কথা বলবো না যেটা নিজেকে মানে বলে ফেলার পরে নিজের মনে খুব খারাপ লাগে, নিজের একটা ডিবেট দংশন হয়, সেটা কেন করলাম, এটা তো দরকার ছিল না। ট্রাস্ট ইয়োরসেলফ, আমরা বলি না আমাকে বিশ্বাস করো, লোককে বলি তো আমাকে বিশ্বাস করো, এটা আমি করিনি, এই কথাটা বলার আগে নিজেকে কতটা নিজেরা বিশ্বাস করি সেটা কেউ কখনো ভেবে দেখিনি, তাই না? তো আমি লোকের কাছে প্রুভ করার একটা বেটার আমি নিজের কাছে কতটা ক্লিয়ার সেটা জানাটা ভীষণ দরকার। আমি রোজ কি করছি, একটা রুটিন মেনটেন করে, তো সবাই করে, কিন্তু এবার রুটিনের কি এদিক ওদিক হয় না, সবটাই হয়, যে বললাম নেগেটিভিটি থাকবে, কিন্তু আপনাকে জানতে হবে ঠিক আছে আজকে তো আমি 5 মিনিট সময়টা ওয়েস্ট করলাম, এটাকে আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করবো, দ্যাট ইজ ইউর পজিটিভ অ্যাটিটিউড, রাইট? তো ট্রাস্ট ইয়োরসেলফ, আপনাকে বিশ্বাস রাখতে হবে যে কাজটা আপনি নিয়েছেন। ধরুন আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, আপনাদের জব রোল রিলেটেড, গার্মেন্টস নিতে ধরুন কোন একজনের অর্ডার পেয়েছে, তো সেই অর্ডারটা পাওয়ার পরে আপনাকে তাকে সময় ডেলিভারি দিতে হবে, সেই ডেলিভারি পিরিয়ডটা যদি পেরিয়ে যায় এবং কাস্টমার যদি তারপরে আপনাকে বলে কি হলো কি এতদিন হয়ে গেল আমি তো ডেলিভারি পেলাম না, সেটা কিন্তু কোথাও গিয়ে ট্রাস্ট ইস্যুকে হার্ট করে, আপনার প্রতি সে কিন্তু বিশ্বাস রাখতে পারছে না। একদিন দুদিন লেট হওয়া দ্যাটস ফাইন, কিন্তু যখন সেটা 2 সপ্তাহ লেট হচ্ছে, কিংবা ধরুন আপনি তার ফোনই ধরছেন না, আমি আপনি বলে মানে আপনাদের কথা বলছি না, নর্মালি বলছি, ফোনটাকে ইগনোর করছি, তাকে কমপ্লিটলি ডিনাই করছি, ইগনোর করছি, সেটা কিন্তু প্রপার বিহেভিয়ার নয়, তাই না? তো ট্রাস্ট ইস্যুটা এমন যেটা কিনা নিজের মধ্যে তো থাকতেই হবে, অন্যকেও করতে হবে এবং তাকে করাতে বাধ্য করতে হবে, রাইট? সেটা হচ্ছে ট্রাস্ট ইয়োরসেলফ, সেটা একমাত্র সম্ভব হবে তখনই যখন কিনা আপনি নিজেকে বিশ্বাস করবেন যে এই কাজটা আমি পারি, আমি জানি এই কাজটার ডেডলাইন কবে, আমি জানি এটা আমাকে কবে দিতে হবে, আমি ভীষণভাবে সর্টেড,
মাইন্ড সর্টেড, আমার একটা স্কেডিউল রয়েছে, আমি সেই স্কেডিউলটা মেনটেন করবো, যাই হয়ে যায় বাকি, রাইট? নেক্সট হচ্ছে এক্সপেক্ট দ্য বেস্ট অলওয়েজ। আমরা সবসময় এই যে বলি, দেখবেন একটা মাউন্টেন ভিউয়ের না একটা অ্যাড হতো, ডর কে আগে জিত হে, হতো না? সবাই হয়তো জানেন, কেউ কেউ জানেন। এটা হচ্ছে এটাই যে ভয়টা আমরা আগে পেয়ে নিই, তারপরে কি কি হয় কাজটা কিন্তু আর করে উঠতে পারি না। তো বেটার ভয় পাওয়ার আগে আগে দেখো কাজটা কি, বোঝো কি বলছে, তারপর না ভয় পাওয়ার জন্য প্রচুর সময় আছে, রাইট? ভয় পাবো কি কাজটা করবো না বা কি করে অ্যাভয়েড করবো সেটা তো পরের বিষয়, আমি তো দেখি বুঝি। এবং তারপরে দেখা যায় কারণ ভয়টা না পেতে পারার একটা অন্যতম কারণ হচ্ছে ভয়ের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। আপনি যখনই ভয় পেয়ে গেলেন, কাজটার জন্য আপনার যে মানসিকতা, যে গতিটা থাকা দরকার, সেটা কিন্তু কোথাও না কোথাও ভাবে একটু ডিসরাপ্টেড হয়, বিঘ্নিত হয়, তাই না? আপনি যে মন নিয়ে একটা কাজে গেলেন সেটা হয়তো ঠিকঠাক ভাবে হয় না, অথচ আপনার মধ্যে কিন্তু সেই এবিলিটিটা আছে এই কাজটা উঠে দেওয়ার। তো এক্সপেক্ট দ্য বেস্ট অলওয়েজ, সবসময় এটা বলুন আমি যা করছি ভালো করছি এবং এটার ফলটাও খুবই ভালো হবে, রাইট? এটা কিন্তু একটা প্র্যাকটিসের মতো করে, মানে ল অফ অ্যাট্রাকশন বলে একটা কোর্স আছে, সেখানে যদি আপনি এটা রেগুলারলি অ্যাটলিস্ট 7 ডেজ করেন, তাহলে দেখবেন একটা পজিটিভিটি নিজের মধ্যে খুব আসে। এখন তো প্রচুর ইউটিউবে এরকম অনেক হয়, এটা হয় ম্যানিফেস্টেশন, এগুলো তো রয়েছে, অবশ্যই রয়েছে। বেশ, তারপরে আসে রেকটিফাই আফটার ডুইং মিস্টেক। দেখবেন ভুল করলে না মানুষ স্বীকার করতে চায় না, এটা ভীষণ সমস্যা, রাইট? ভুল তো সবার হতে পারে, যখনই আপনি স্বীকার করবেন তার মানে জানবেন আপনার একটা রেকটিফিকেশনের ওয়ে আউট আছে, সেখানে একটা পজিটিভ অ্যাটিটিউডকে রিফ্লেক্ট করছে। তো ভুল হতে পারে, ধরুন আপনার কোনো সেলাইয়ে গন্ডগোল হলো, কারণ মেজারমেন্ট নিতে গিয়ে ভুল করলেন, সে তো হতেই পারে, সেটাকে রেকটিফাই করুন, সেটা হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, আমি দেখছি কতটা কি করে দিতে পারি। রেকটিফাই আফটার ডুইং মিস্টেক, ভুল হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা রেকটিফিকেশনের ওয়ে আউট থাকে, সেটাকে প্লিজ কাইন্ডলি একটু অ্যাকসেপ্ট করবেন এন্ড অ্যাকসেপ্ট দ্য চেঞ্জেস। জীবনে অনেক পরিবর্তন হলো, যাই কিছু পরিবর্তন হোক না কেন, পরিবর্তনের সাথে যদি আমরা নিজেকে কিছু মানিয়ে না চলতে পারি তাহলে খুব অসুবিধা। একদম সেশনটা শুরুর আগে দিদি আপনি বলছিলেন যে আমাদের বেশ কিছু সফটওয়্যার এখন হয়েছে, এআই হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটু ভেবে দেখুন যে আজ থেকে 10-15 বছর মানে আগে, মানে আপনাদের ছোটবেলায় বলছে, এগুলো কি ছিল? ছিল না। কম্পিউটার, আমি নর্মাল একটা কম্পিউটারের ইউজ দিয়ে বলছি, এগুলো কি ছিল? ছিল না। কিন্তু এখন যেহেতু আপনার বয়স হয়েছে, আপনি এই যুগে এখনো আছেন, এই যুগে দেখছেন যে একটা কম্পিউটারের ইউজ আছে, স্মার্টফোনের ইউজ আছে, তো এগুলো তো আপনাকে শিখতে হচ্ছে, সেগুলো তো একটা চেঞ্জেস। আপনার ছোটবেলা এখন আর তো নেই, সেটা থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই যে চেঞ্জেস গুলো হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করতে জানতে হবে। আমাকে শিখতে হয়েছে কি করে মোবাইল ইউজ করতে হচ্ছে, আমি বলছি, কি করে কম্পিউটার ইউজ করতে হচ্ছে, কি করে ল্যাপটপ ইউজ করতে হচ্ছে, কি করে আমি একটা প্রেজেন্টেশন দেবো, সেটাও কিন্তু শিখতে হচ্ছে। তো অ্যাকসেপ্ট দ্য চেঞ্জেস, সেটা যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না, প্রগ্রেস তাহলে আর হবে না। নেক্সট হচ্ছে বি আ টিম প্লেয়ার। বি আ টিম প্লেয়ার মানে আমি একা সব কাজ করে দেবো, কাউকে প্রয়োজন নেই, এই ধারণাটা রাখতে স্পেশালি আপনাদের জব রোল যারা আছেন, জব রোল তাদের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা। একা কারোর পক্ষে কিন্তু কোনো কিছুই সম্ভব নয়, তাই না? সবাইকে নিয়ে কাজ করতে হবে। টিম প্লেয়ার কেন হয়? টিম প্লেইং ইজ ইটসেলফ আ স্কিল, কারণ এটা আমাদের শেখায় কোলাবোরেটলি ওয়ার্ক করা, একসাথে কাজ করার জন্য যে ক্ষমতাটা দরকার সেটা। শুধু তাই নয়, গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্স অফ মাইন্ড, এমন অনেক পরিস্থিতি হয় যেটা হয়তো নিজে আপনার মাথায় সেই মুহূর্তে কিছু সলিউশন আসছে না, কিন্তু দেখবেন আপনার কলিগ যারা রয়েছে বা আপনার সহকর্মী যারা রয়েছে তারা কিন্তু আপনাকে কোনো রকম একটা বুদ্ধি দিয়ে সেই সমস্যাটা পার করিয়ে দিতে পারে, রাইট? এবং লিডারশিপ কোয়ালিটি, এখানে কেউ না কেউ তো একজন লিডার হবে, তাই না? লিডার যে হবে তার মানে এই নয় যে সে একাই লিডার বলে তার কথাই সর্বশেষ কথা, এটা কিন্তু নয়। তার কথার পরেও কিন্তু আরো অনেকজনের কথা থাকে যারা কিনা সেই লিডারের মেম্বার্স হয়, গ্রুপ মেম্বার্স হয়, তাই তো? তাদের বক্তব্যকেও সেই লিডার খুব গুরুত্ব দেয় এবং নিজের বক্তব্যকেও প্রপারলি প্রকাশ করছে, রিপ্রেজেন্ট করছে, সেই হচ্ছে গুড লিডার, তাই না? আমি শুধু আমার কথা বলে গেলাম, আমি আপনাদের কোনো কথাই শুনলাম না, এই যে এত উত্তরগুলো নিলাম, আমার তো এরকম একটা স্লাইড তৈরি করা, এই স্লাইডের মধ্যে দেখা যাবে আপনাদের উত্তরগুলোর পয়েন্ট নেইও, কিন্তু আমি যখন বলছি আমি চেষ্টা করছি, আমি জানি না কতখানি পারছি, চেষ্টা করছি আপনারা যেগুলো বলছেন সেগুলো খানিকটা রিলেট করে করে বলতে এবং আপনাদের জব রোলসের সাথে রিলেট করে বলতে, যাতে আপনাদের একটু সুবিধা হয়। কারণ আমি তো এই জব রোলসের মধ্যে পড়ি না, আমার মানে জ্ঞান আপনাদের এই সেক্টরে কিন্তু ভীষণ কম, যেহেতু আমি হিউম্যানিটিজের লেকচারার, আমি কলেজে ইংলিশ পড়াই,
তো সেই ক্ষেত্রে আমি যখন এই জব রোলতে এসে আমাকে মিনিমাম একটু পড়াশোনা করে আসতে হয়েছে, যাতে কি নিয়ে কথা বলতে হবে আমাকে। আমি শুধু সফট স্কিলস বলতে আমরা কলেজেও যেরকম পড়াই যে সিলেবাসটা থাকে সেটা থেকে এটা পুরোপুরি ডিফারেন্ট বলবো না, তবে খানিকটা ডিফারেন্ট হয়েছে কারণ জব রোলটা ডিফারেন্ট বলবো, তাই না? আমি স্টুডেন্টদের ইন্টারভিউয়ের জন্য যা বলবো সেটা তো আপনাদের ক্ষেত্রে আমার কাজে লাগবে, তাই না? তো লিডারশিপ কোয়ালিটি হচ্ছে সেটাই। লিডারশিপ কোয়ালিটি মানে একা কেউ বলে যাবে, একা কেউ লিডার হবে এরকম নয়। সবাইকে নিয়ে যে চলতে পারবে, সবার সাথে একসাথে তাল মিলিয়ে যে চলতে পারবে, সেই তো গুড টিম প্লেয়ার, সেই তো গুড লিডার, তাই না? এবং শুধু সেই টিম লিডারশিপের মধ্যেও যদি পজিটিভ অ্যাটিটিউডটা আমার না থাকে, গোটা গ্রুপেরই কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়, তাই না? আমি সারাক্ষণ তো বলতে পারি দূর এত অর্ডার আর কি করে হবে বলতো, আর কিছু করার নেই, কি করে পারবো। এই যে কি করে পারবো বলো, ওদের কি হলো, নেগেটিভিটিটা ওদের মধ্যে ছড়িয়ে পড়লো। ওদেরকে এটা বলে যে আমরা তো আছি, সবাই মিলে ঠিক করে ফেলতে পারবো। এটা বললেও কিন্তু দেখবে নিজের বলার পরও একটা নিজের অন্যরকম ফিলিংস হয়, বাকি যারা শুনছে তাদেরও একটা মোটিভেট। এই যে মোটিভেট আপনি করছেন দিদি, আপনি বললেন এটা হচ্ছে এক্সটার্নাল মোটিভেশন, বাইরের দিক থেকে কেউ আমাকে পুশ করছে, মোটিভেট করছে। আবার নিজেরা যখন বলি আরে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক পেয়ে যাবো, তোকে আমি হেল্প করে দেবো, সব হয়ে যাবে, এটা হচ্ছে ইন্টারনাল, নিজেকে নিজেরা মোটিভেট করছে, রাইট? নেক্সট হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। সেটা কি? কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। আমি কিছুক্ষণ আগে বললাম আমিও আপনাদের সাথে কমিউনিকেট করছি, রাইট? সেটা হচ্ছে কমিউনিকেশন। এই এফেক্টিভ কমিউনিকেশন বলার আগে জাস্ট দু চারটে কথা একটু কমিউনিকেশন নিয়ে বলতে চাই। সেটা হচ্ছে কমিউনিকেশন যে শুধুমাত্র আমরা নলেজ ট্রান্সফার করলাম, মানে আমার যা জ্ঞান আমি আপনাদেরকে দিলাম বা বেশ কিছু ইনফরমেশন জানলাম এবং সেটাকে শেয়ার করলাম, শুধু কিন্তু সেটা নয়। এফেক্টিভ কমিউনিকেশন মানে কমিউনিকেশন তখনই এফেক্টিভ হবে যখন রিসিভার বা সেন্ডারকে, ধরুন আমি যে মেসেজটা পাঠাচ্ছি, রিসিভারকে আপনি যার কাছে মেসেজটা যাচ্ছে সেটার একটা চ্যানেল রয়েছে। সেই চ্যানেলটা এই মুহূর্তে যেহেতু আমরা সবাই সামনে একসাথে রয়েছে, এটা হচ্ছে ফেস টু ফেস মিডিয়াম, তাই তো? আমরা সবাই সবাইকে দেখতে পাচ্ছি। আবার ডিউ টু কোভিড সিচুয়েশন এমন অনেক সময় হচ্ছে দেখুন বেশ কিছু ভার্চুয়াল ট্রেনিংও হয়েছে, তাই না? মানে ইন্টারনেটের মাধ্যমে আমরা ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে বাড়িতে বসেই আমরা অনেক রকম ট্রেনিং করেছি, বা নিজেদের ছেলেমেয়েরাও তো আর তারাও হয়তো স্কুলে পড়াশোনাটা তাই করেছে, তাই তো? তো সেটা যখন করেছে সেখানে মিডিয়ামটা ছিল কি? ভার্চুয়াল মিডিয়াম, দ্য নেটওয়ার্ক কানেক্টিভিটি, এটা ইন্টারনেট ফ্যাসিলিটিস সেখানে ছিল। তো সেইখানে কমিউনিকেশন কি করে হতো? সেন্ডার রিসিভারকে মেসেজ দিচ্ছে থ্রু আ প্রপার চ্যানেল। মানে এই মুহূর্তে আপনাদের সাথে ফেস টু ফেস, যাদের ভার্চুয়াল কথা বললেন তাদের কাছে ভার্চুয়াল বা নেট কানেক্টিভিটি বা ইন্টারনেট ফ্যাসিলিটিস, রাইট? তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় এই পার্টিকুলার চ্যানেলে যদি কোনো রকম ডিসরাপশনস হয়, কোনো রকম হিন্ডারেন্সেস দেখা যায়, কোনো রকম ব্যারিয়ার্স হয় বা কোনো রকম বাধা সৃষ্টি হয়, তাহলে কিন্তু কমিউনিকেশনটা, প্রপার কমিউনিকেশন কখনোই হবে না, রাইট? আমি ধরুন একটা ইনফরমেশন দিতে গিয়ে ফোনে ধরুন কথা বলছি কারোর সাথে, ফোনটা দেখা গেল যে কেটে গেল, কিংবা ভয়েসটা আবার কেটে কেটে আসছে, ইনফরমেশনটা প্রপারলি আপনি পেলেন না, পেলেন হচ্ছে ব্রোকেন ইনফরমেশন। ব্রোকেন ইনফরমেশন বা ইনকমপ্লিট ইনফরমেশন যাই কিছু পাঠানো হোক না কেন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি লিড করে হচ্ছে মিসকমিউনিকেশন, মিসলিড করে, মিসআন্ডারস্ট্যান্ড করে, তাই তো? তো সেই দিকে না গিয়ে বেটার হয় এফেক্টিভ কমিউনিকেশন তখনই হবে যখন যে ইনফরমেশন আমরা পাঠাচ্ছি সেটা যেন খুব ক্লিয়ার হয়, কনসাইজ হয়। খুব বড় বড় একটা সেন্টেন্স শেষ হচ্ছে ধরুন 10-15টা লাইনের পরে, মাথায় ঢুকবে না কারণ, তাই না? আমি সেটাকে একটু প্রেসাইজ করে দিই, ছোট করে দিই, ভেঙে ভেঙে বলি যাতে বুঝতে সুবিধা হয়। সাথে দরকার উইদাউট হেজিটেশন, কোন রকম নিজের মধ্যে ইস আমি তো বোধহয় এটা পারছি না, এর পরে পয়েন্টটা কোথাও মিস করে গেলাম, এই ধরনের হেজিটেশন কিন্তু রাখা যাবে না। ক্লিয়ারলি বোল্ডলি বলতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে ভয়েস মডুলেশন। কমিউনিকেশনের ক্ষেত্রে ভয়েস মডুলেশন প্লেজ আ ভেরি পিভটাল রোল, ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমি এই মুহূর্তে ভয়েস মডুলেশন বলতে আমার কাছে এই মুহূর্তে মাইক আছে, আপনারা ধরুন এখানে অলমোস্ট 24 কি 26 জন বা 20 জনের মতো আমি ধরে নিলাম আছেন। আমরা যখন ক্লাসে পড়াই সেখানে হয়তো 60 জন থাকে, রাইট? আমি 60 জনের সাথে যখন কথা বলি তখন যে টোনে কথা বলি, যে পিচে কথা বলি, আমার কথা এখন সেটা বলতে হচ্ছে না বিকজ অফ দিস থিং, মাইকটা আছে বলে। ক্লাসে যখন কথা বলছি তখন নর্মাল কথা, এখন যখন শুনছে তখন একটু অন্যরকম, এখানে আমাকে একটু চিৎকার করে বলতে হচ্ছে। বা আমি যদি বলি আচ্ছা দিদি আপনি বলুন, এটা 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 অল্প শুনতে পাবেন, লাস্টের কেউ হয়তো খুব আস্তে আস্তে শুনতে পাবেন, রাইট? যখন আমি এটা ইউজ করছি তখন
সবাই শুনতে পাচ্ছে। তো এটা তো আর সবসময় আমি আমার কথা বলছি, ক্লাসে তো থাকে না, বা ধরুন আপনারা যেখানে ট্রেনিং দিতে যাবেন সবসময় যে এই মাইকটা থাকবে এরকম না, আপনাকে হয়তো খোলা জায়গায় একটা কাউকে কিছু বলতে হচ্ছে, রাইট? তো সেক্ষেত্রে ভয়েস মডুলেশন একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। একটা এক্সাম্পল দিই, দেখবেন যারা কবিতা আবৃত্তি করে না, তাদের ক্ষেত্রে দেখবেন মাঝে মাঝে পিচ কারেকশন করে, কখনো একটু জোরে, কখনো একটু আস্তে, কখনো ইন্টোনেশন। মানে আমি নর্মালি বলছি কে ওখানে, এটা একটা টোন, কে ওখানে, এটা একটা টোন। তার মানে প্রথম কে ওখানেটা হচ্ছে যে আমার খুব কাছে আছে, তাকে বললাম যে দেখছে যে কে ওখানে, রাইট? সেকেন্ড যেটা বললাম কে ওখানে, এই কে এর উপর যখন স্ট্রেসটা দিলাম তার মানে বোঝাচ্ছে যাকে আমি খুঁজছি সে আমার কাছাকাছি নেই, সে অনেকটা ডিস্টেন্সে রয়েছে। তার জন্য আমার ভয়েস মডুলেশনটাও খানিকটা একটু পিচটাকে বাড়াতে হলো, রাইট? ভলিউমটাকে বাড়াতে হলো। এবং এই যে কে ওখানে যে এক্সাম্পলটা দিলাম সেটাকে বলা হচ্ছে ইন্টোনেশন। আমি কখনো কখনো ভয়েসের ভলিউমটাকে বাড়াচ্ছি কিংবা কমাচ্ছি, এবং সেই কন্ট্রোলিং নবটা অবভিয়াসলি নিজের কাছে আছে। আমি জানি আমাকে কখন বাড়িয়ে একটু কথা বলতে হবে, গলা একটু উঁচু করে, ভয়েসটাকে একটু উঁচু করে, এবং কখনো আমাকে ভয়েসটা নিচু করে কথা বলতে হবে। তো সেটা হচ্ছে ভয়েস মডুলেশন। এফেক্টিভ কমিউনিকেশনের ক্ষেত্রে এই তিনটে জিনিস অ্যাটলিস্ট ভীষণ জরুরি। সাথে জরুরি রয়েছে আই কন্ট্যাক্ট, দেখতে পাচ্ছেন হয়তো, যেটা আসলে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। কারণ কমিউনিকেশন যে শুধুমাত্র ভার্বালি হচ্ছে তা নয়, বডি ল্যাঙ্গুয়েজ যে পার্টটা নিয়ে ডিল করছে সেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, যেখানে আমরা কথা বলবো কম কিন্তু আনুষঙ্গিক আমাদের বডি পার্টস দিয়ে আমরা কমিউনিকেট করবো। বডি পার্টস বলতে আমাদের হাত আছে, চোখ আছে, ফেস আছে, তাই তো, সেগুলো দিয়ে করবো। আর বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা লেখা রয়েছে দেখুন, স্পিক সেন্সিবলি। আমি তো এক্ষুনি বললাম নন ভার্বাল, যেখানে কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না, তাহলে আমি কেন লিখলাম স্পিক সেন্সিবলি? কি মনে হচ্ছে বলুন তো? স্পিক সেন্সিবলি মানে সচেতন ভাবে কথা বলা। সেটা কেন? লুজটক না হয়, কিন্তু আমি তো বলছি বডি ল্যাঙ্গুয়েজের এটা একটা পার্ট। আমি কোনো শব্দই ইউজ করবো না, কারণ বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। আমরা অনেক সময় কথা না বলে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দিয়ে বলা যায়। এক্স্যাক্টলি। এবার স্পিক সেন্সিবলি মানে হচ্ছে অনেক ধরনের না সাইন ল্যাঙ্গুয়েজ হয়, রাইট? আমরা কিন্তু সেই সমস্ত কিছু সব জায়গায় ইউজ করতে পারি না, তাই না? আমি কোথায় বলছি, কার সাথে কথা বলছি, কিভাবে কথা বলবো, কোন সিচুয়েশনে কথা বলবো, এগুলো মাথায় রাখা কিন্তু একটু প্রয়োজন, তাই না? স্পিক সেন্সিবলি মানে, স্পিক মানে আমি এই অর্থে বলিনি যে আপনারা একেবারে কথা বলুন খুব সচেতন ভাবে, অবশ্যই সেটা তো দরকার। কারণ যখন সচেতন ভাবে কথা বলবেন আপনার নিজের ভাষার উপর একটা নিয়ন্ত্রণ থাকাটা খুব দরকার। আমি কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না যাতে অন্যরা হাত হয়, তাই এটা এমনিতেও উচিত না, হ্যাঁ? কিন্তু যখন বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছি তখন আমি এমন কিছু জেস্টার বা এমন কিছু সিগন্যাল বা এমন কিছু সাইন ইউজ করবো না যেটা কিনা অন্যকে হার্ট করে, রাইট? বেশ, নেক্সট হচ্ছে আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট বলতে আমি এখন এই মুহূর্তে ক্লাসে সবাইকে দেখতে পাচ্ছি, সবার দিকে তাকিয়ে আশা করি চেষ্টা করছি কথা বলার, কিন্তু সেটা যদি না হয়, আমি যদি ধরো কোনো একজনের দিকে তাকিয়ে কথা বলি, বা এই মুহূর্তে হয়তো ওনার সাথে অতটা আই কন্ট্যাক্ট পসিবল হচ্ছে না ডিউ টু দিস থিং, বাট তবুও দেখা যাচ্ছে অ্যাটলিস্ট। তো সেটা হচ্ছে আমি যদি কোনো একজনের দিকে তাকিয়ে কথা বলি তখন ভাবতে কি হলো, তাহলে আমরা কি করলাম, আমরা কি একটাই মানে ইনসিগনিফিকেন্ট একজন, তাহলে তো দরকারই ছিল, তাহলে তো উনি ট্রেনিং দিয়ে আমাদের পরে ট্রেনিং নিয়ে দিতে পারতেন, তাহলে হতো। বা এটা কিন্তু নর্মালি হয় ক্লাসে, কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে এটা খুব দেখা যায়। কারণ তারা লাস্ট বেঞ্চ কি করছে দেখবেন, দেখো ছোটবেলায় নিজের রোলগুলো ভাবুন, লাস্ট বেঞ্চে বসার একটা অদ্ভুত টেন্ডেন্সি কি না, লাস্ট বেঞ্চে বোধহয় ম্যামদের চোখ পৌঁছায় না, কিন্তু অদ্ভুত ভাবে মিথটা একটা কাজ করে যে লাস্ট বেঞ্চে ম্যামদের চোখ পৌঁছায় না। তো ফ্যাক্ট ইজ ম্যামদের চোখ সবসময় বেশি যায় লাস্ট বেঞ্চের দিকে। তার কারণ হচ্ছে ম্যামেরা তো হঠাৎ করে টিচার হয়ে যায়নি বা ম্যাম হয়ে যায়নি, তারাও তো একটা সময় স্টুডেন্ট ছিল, সুতরাং জানে লাস্ট বেঞ্চের সিগনিফিকেন্স কি, তাই না? একটু কথা বলা যাবে, একটু বন্ধুর সাথে কথা বলা যাবে, মাথা নিচু করে কথা বলা যাবে, কেউ খুব একটা দেখতে পাবে না, এটা ভাবা হয়, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। তার কারণ হচ্ছে ম্যামেরা জানে যে আই কন্ট্যাক্ট করে, বারবার দেখে যে আমি যখন যার দিকে তাকাচ্ছি সে কি আমার দিকে তাকাচ্ছে, দ্যাট মিনস ইউ আর অ্যাগ্রিং, তুমি শুনছো, অ্যাক্টিভ লিসনিং, তাই না? আপনারা সবাই শুনছে, এটা আমি বুঝতে পারবো। এক্সপ্রেশন, এক্সপ্রেশন নিয়ে যেটা আমি প্রথমে বললাম যে আমাদের ফেস এবং আই এক্সপ্রেশন, ফেশিয়াল এক্সপ্রেশন, অনেক সময় রেগে গেলে দেখবেন কেউ খুব রাগারাগির জন্য চিৎকার না করলেও
তার চোখ মুখ দেখলে বোঝা যায় যে সে খুব রেগে গেছে, কিংবা খুব আনন্দ পেলেও দেখবেন বোঝা যায় যে সে খুব আনন্দ পেয়েছে। কান্নার ক্ষেত্রে আবার এক্সপ্রেশনের কিন্তু ডিফারেন্ট মিনিং, শুধু কান্না নয়, ভুল বললাম, বডি ল্যাঙ্গুয়েজের যে কোনো এক্সপ্রেশন সেক্ষেত্রে কিন্তু সিচুয়েশন ওয়াইজ মিনিংটা পাল্টে যায়। মানে কান্না বলতে গেলে অ্যাপারেন্টলি বোঝায় হয়তো খুব দুঃখ পেয়ে কেউ কাঁদছে, আবার কান্না কিন্তু আবার অনেক সময় খুব আনন্দেও হয়, রাইট? কিন্তু কান্নাটা তো কান্নাই থাকে, চোখ থেকেই জল পড়ছে, তাই তো? ওটা তো আর পাল্টাচ্ছে না, আনন্দে কাঁদছে এমন নয় যে কান থেকে অন্য থেকে জল পড়ছে, এরকম তো নয়, চোখ থেকেই জল পড়ছে, কিন্তু এক্সপ্রেশনটা আলাদা, ফিলিংসটা আলাদা। সেটা যখন হচ্ছে সেটা আমরা বলছি বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সিচুয়েশন ওয়াইজ কিন্তু আমরা নিজেদের বডি ল্যাঙ্গুয়েজকে মডিউলেট বা কন্ট্রোলও করতে পারি, ঠিক আছে? নেক্সট হচ্ছে সেলফ কনফিডেন্স। আমি এই ছবিটা নিয়ে আর কিছু বলছি, এটা ছবিটা দিয়ে অলরেডি আপনারা বলে দিয়েছেন। সেলফ কনফিডেন্সটা কি, যেটা এইমাত্র বললাম, নিজেকে সবসময় ভাবা যে আমি পারবো, কনফিডেন্স হওয়া, আত্মপ্রত্যয় বোধহয় বলে, তাই না? তো সেলফ কনফিডেন্স। মোটিভেশন মেবি ইন্টারনাল আর এক্সটার্নাল, কিছু মাত্র আগেই আমি বললাম যে ইন্টারনাল মোটিভেশনও হতে পারে, এক্সটার্নাল মোটিভেশনও হতে পারে, অ্যান্ড পাওয়ার টু এক্সপ্রেস। আমি নিজেকে এক্সপ্রেস করবার মতো একটা পাওয়ার বা ট্যালেন্ট বা ক্যাপাসিটি, বা যেটাকে একদম শুরুতে বললাম অ্যাবিলিটি, সেটা থাকাটা কিন্তু খুব দরকার। আমাকে কথা বলতে জানতে হবে, তা না হলে কিন্তু সফট স্কিলস ডেভেলপ করাটা একটু হয়। নিজেকে, আমরা সবাই কথা বলতে পারি তো, যেটা পারি সেটাকে একটু পলিশ করবার জন্য এই ট্রেনিংটা, আর অন্য কিছুই না। আমি প্রথমেই বলেছিলাম সবার মধ্যে সফট স্কিলস আছে, কিন্তু একটু পলিশের দরকার, একটু গ্রুমিং দরকার, তারপরে দেখুন নিজেরা তো আপনারা ইউ আর দ্য বেস্ট। তারপরে আসছে ক্রিয়েটিভ থিঙ্কিং। ক্রিয়েটিভ থিঙ্কিং হচ্ছে নতুন কিছু করবার জন্য বেশ কিছু থট প্রসেস, নতুন কিছু করবার ইচ্ছে থাকতে হবে, আউট অফ দ্য বক্স। সবাই যা গতে বাঁধা পদ্ধতিতে ভাবছে, যা ট্রেডিশনাল ওয়েতে ভাবছে, সেটা থেকে একটু বেরিয়ে যদি কিছু ভাবা যায়। এই প্রসঙ্গে আমার কাছে একটা এক্সাম্পলস আছে। আমার মনে হয় আপনারা হয়তো নাম শুনে থাকবেন, বাংলাদেশের একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, সবাই নাম শুনেছেন। উনি কিন্তু পড়াশোনা করেছেন সম্ভবত লন্ডন থেকে, ফ্যাশন ডিজাইনিং করেছেন, কিন্তু বাংলাদেশের যেহেতু নিজের মাটির প্রতি একটা অদ্ভুত টান আছে, তো বাংলাদেশের জন্য কিন্তু উনি প্রচুর কাজ করেন, ওনার প্রচুর এনজিওস রয়েছে, এবং উনি চেষ্টা করেন যারা ভীষণ পুয়ার বা উইমেন, স্পেশালি উইমেন যারা মহিলা আছেন, তাদের জন্য কিছু করবার, এবং তাদেরকে ওই বিভিন্ন ধরনের কাজ কিছু দেয়। এবং আমি কেন বলছি এই আউট অফ দ্য বক্সের কথা, ওনার কথাটা লক্ষ্য করবেন, একটা সময় ভীষণ ফ্যাশনে গেছিল গামছা, এবং এখনো আছে, রাইট? তো গামছাকে বেশ কিছু বছর আগে আমরা কিভাবে ট্রিট করেছি, গামছা কি পারপাস ইউজ হয়? স্নানের সময়, নিজের ত্বক পরিষ্কার করবার জন্য, তাই তো, বা মুখ মোছার জন্য, বা যাই হোক, মানে কত ক্লিনিং পারপাস, রাইট? সেইটাকে উনি কিভাবে আনলেন বলুন তো, যে পোশাকে ড্রেস করে, রাইট, শার্ট করে, জ্যাকেট করে। কেউ হয়তো তখন কি ভেবেছিল, ভাবেনি, কিন্তু ওনার, বাংলাদেশে আমি বলছি, আমি ওনার যেহেতু এই ফ্যাশন বেশ কিছু জিনিস একটু ফলো করি, তাতে আমি হঠাৎ করেই আপনাদের এই কোর্সটা, মানে ট্রেনিং পারপাস আসার জন্য যখন একটু পড়াশোনা করছিলাম, তখন মনে হলো যে একটু দেখি পড়ে ব্যাপারটা কি, তখন দেখলাম সত্যি উনি কিন্তু শি ইজ আ ক্রিয়েটিভ থিঙ্কার। উনি ভেবেছেন এমন কিছু নিয়ে কাজ করো যেটা সবার কাছে ভীষণভাবে উপলব্ধ। এক্স্যাক্টলি, এমন কিছু নয় যে বিশাল দামি কিছু নিয়ে তোমাকে কাজ করতে হবে, না, যেটাই তোমার কাছে অ্যাভেলেবল আছে, ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট পার্টিকুলার থিং অ্যান্ড ট্রাই টু ক্রিয়েট সামথিং আউট অফ ইট, ঠিক আছে? সেটা থেকে কিছু একটা করার চেষ্টা করুন, নতুন কিছু, এমন নয় খুব বিশাল কিছু নিয়ে খুব খরচ হবে, দরকার নেই। গামছায় কতই বা দাম হবে, ভাবুন তো, সেটা এখন শিল্পটা এক্স্যাক্টলি কোন লেভেলে গেছে। এখন গামছা দিয়ে লোকজন তো অনেক কিছু করছে, ইভেন জামদানি শাড়ি হিসেবে হতো, জামদানি এখন কুর্তিও হচ্ছে, জ্যাকেট হচ্ছে, শার্ট হচ্ছে, এভরিথিং, ইভেন পাঞ্জাবি তো হচ্ছে, সেটা তো নর্মাল, কুর্তি যখন হচ্ছে তাহলে পাঞ্জাবি হবে, স্বাভাবিক। তো অনেক ধরনের এমন কিছু কাজ যেগুলো দেখবেন এখন কিন্তু আপনাদের এই কিন্তু গার্মেন্ট সেকশন আছে, ফ্যাব্রিকেশনের ক্ষেত্রে অনেক এসছে, যেমন মাধুবনী পেন্টিং এখন অনেক জায়গাতে ভীষণ ভালো হচ্ছে, বাঁধনির কাজ হচ্ছে, বাটিক প্রিন্টিং, এগুলো তো হচ্ছে, খুবই হচ্ছে। তো সেটা হচ্ছে, এবার অনেকে দেখবেন সেটাকে ওই আপনারাও হয়তো ফলো করেন ইনস্টাগ্রাম, বা অনেকে দেখবেন সেই পান পাতার উপর আঁকা, এটাও তো একটা শিল্প। এটা তো এরকম ভাবে চন্দন তো একমাত্র বিয়ের সময় কিন্তু কনেকে পড়ানো হতো, এখন দেখা যাচ্ছে পানের উপরেও সেই ফেব্রিক দিয়ে বা কিছু দিয়ে অনেক কিছু কাজ করা হচ্ছে।
সেটাই হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং, আউট অফ দ্য বক্স। সবাই জানবে তার থেকে একটু বেরিয়ে গিয়ে নতুন কিছু ভাবা। ইনোভেটিভনেসও খানিকটা তাই, এবং নভেলটি, নিউনেস। নভেলটি মানে নতুনত্ব কি আছে, তাই না? এখানে তো আপনারা সবাই এসে হয়তো সবাই যাদের ট্রেনিং দেবে তারা হয়তো ড্রেস ডিজাইনার। তো এক একজনের থেকে কি করে আলাদা, কি তাদের বিশেষত্ব আছে যে আমি ওনার থেকে এই জিনিসটা নেবো, আমি ওনাকেই অর্ডারটা দেবো। প্রত্যেকের মধ্যে কিন্তু একটা বিশেষত্ব থাকাটা কিন্তু খুব দরকার, রাইট? নেক্সট হচ্ছে টাইম অ্যান্ড স্পেস ম্যানেজমেন্ট, যেটাতে বলছি, যেটা আমি প্রথমে বললাম একটা এক্সাম্পল দিয়ে, যে অর্ডার যখন কেউ দিচ্ছে তাকে প্রপার টাইমে ডেলিভার করা, সেটা কিন্তু আপনার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। সাথে যিনি নিতে আসছেন তারও রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে আপনাকে মিনিমাম খুব ছোট্ট ওয়ার্ড থ্যাংক ইউ এটা জানানো, কারণ ইট মেক্স আ লট। এটা আপনার ক্ষেত্রে একটা বিশাল রোল প্লে করে। ছোট্ট থ্যাংক ইউ আপনার জীবনে একটু এগিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেকটা মোটিভেট করে। ওই জন্য মোটিভেশন নিয়ে আমরা বললাম এক্সটার্নাল মোটিভেশন, এক্ষেত্রে কিন্তু খুব দরকারি। তো টাইম অ্যান্ড স্পেস ম্যানেজমেন্ট, এবারে স্পেস বলে যে এত পজিটিভ থিঙ্কিং, এত কিছু নিয়ে বললাম, ক্রিয়েটিভ হতে হবে, তারপরে যে লাইফে স্পেস আসবে না, অবশ্যই আসবে। সেটাকে ম্যানেজ করতে জানতে হবে। আবারও ফার্স্ট পয়েন্ট, পজিটিভ অ্যাটিটিউড শেখানো, যে আমার স্পেস হলে আমি সেটাকে ম্যানেজ করবো কি করে। বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে, বেশ কিছু দেখবেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, হাতের এক্সারসাইজ রয়েছে, নেক এক্সারসাইজ রয়েছে, রাইট? তারপরে মেডিটেশন রয়েছে, সফট কিছু মিউজিক শুনে নিজেকে একটু রিল্যাক্স করার, নিজের জন্য না একটা টাইম বের করা ভীষণ দরকার। যেটা এখন দেখবেন খুব বলে, সকলে বলে, ইয়াং জেনারেশন তাহলে বেশি বলে মি টাইম, মি টাইম। ছেলেমেয়েরা খুব বলে আমার একটা নিজের সময় দরকার, বিরক্ত করো না। অনুপমার একটা বিখ্যাত গান আছে না, আমাকে আমার মতো থাকতে দাও, তাই না? ওটার একটা অর্থ মানে আছে, এটা কিন্তু খুব সত্যি। নিজেকে নিজের মতো করে গোছানোর জন্য একটা সত্যি সময় খুব দরকার, প্রত্যেকের দরকার, তাই না? নিজেকে জানা, নিজেকে চেনা, নিজের কি কি স্ট্রং পয়েন্ট আছে, নিজের কি কি উইকনেসেস আছে, সেগুলো সম্পর্কে যদি না জানি, তাহলে তো আমি নিজেকে আবার একটু করে পিঠে তুলতে পারবো না। আমি তো জানি, যদি নাই জানি যে এটা আমার, এটা আমি হয়তো পারি না, এটা আমাকে জানতে হবে। যেটা আমি জানি সেটা আরেকটু ভালো করে জানি, দেখি না তারপর আমি কি আছে, রাইট? তো সেটা হচ্ছে এক ধরনের কি বলবো, মোটিভেশন নিজের ক্ষেত্রে। এক্সারসাইজ যেটা বললাম, যে মেডিটেশন বা এক্সারসাইজ, ক্রিয়ান এক্সারসাইজ, এগুলো ভীষণ দরকার। যেমন মেনটেন স্কেডিউল, প্রত্যেকের একটা রুটিন ফলো করা উচিত। রুটিনটা যদি ফলো না করি, কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, এটাকে যদি প্রায়োরিটাইজ না করতে পারি, তাহলে কিন্তু সমস্যা তো হবে, তখন তো স্ট্রেস হবে। তখন ম্যানেজমেন্ট বলতে কি যেটা হবে, সেটা হচ্ছে যে তখন যারা আপনার আশেপাশে রয়েছে তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করা হবে। লিডারশিপ কোয়ালিটি কমপ্লিটলি আটারলি ফেলিওর হবে। তখন আমার সবাই বলবে কি হলো দিদি, আপনি এতদিন পরে এই কথাটা বলছেন, একটু আগে বললে যে আমি একটু প্রস্তুত হয়ে পুরো কাজটা করে দিতে পারতাম। এটা আমি মেনটেন করি। Exactly. ভোরবেলা ঘুম ভেঙে গেল, সঙ্গে সঙ্গে টেলিভিশন হয়ে গেল, মানে ডেলি রুটিন। এটা কিন্তু নিজের জন্য শুধু নয়, বাকি যাদেরকে নিয়ে আপনারা ডিল করছেন তাদের জন্য খুব জরুরি। এরপরেও একটা প্রশ্ন মনে আসতে পারে, সবসময় কি এত রুটিন মেনটেন করা যায়? যায় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বোধহয় রুটিন মেনটেন করাটা খুব জরুরি। আপনাদের ধরুন এই যে এখানে 3 দিনের সম্ভবত একটা ট্রেনিং প্রোগ্রাম, আপনারা জানেন যে 3 দিন এখানে আপনারা ভীষণভাবে বিজি থাকবেন। বাকি অন্যান্য কাজ থেকে তাহলে একেবারে ফেলে চলে এসেছেন তা না, তার জন্য আবার স্কেডিউলটা চেঞ্জ হয়ে গেছে, কোনটা আগে করবেন কোনটা পরে করবেন। এটা যখন করতে পেরেছেন, তার মানে তো প্রথমেই বললাম ইউ আর দ্য বেস্ট। আপনি তো সবচেয়ে ভালো, আপনারা জানেন কি করে টাইম ম্যানেজ করতে হয়, কি করে প্রায়োরিটাইজ করতে হয়। সাথে সাথে যাতে স্ট্রেস না হয় তার জন্য বেশ কিছু জিনিস রয়েছে, যেটা বললাম প্রথমে, যে প্রায়োরিটি দিতে হবে কাজকে, কোন কাজটা আগে করবো, কোন কাজটা পরে করবো। নিজের সঙ্গে একটু সময় কাটান, নিজের জন্য একটা সময় বার করুন, মি টাইম বার করুন, যেখানে কিনা নিজের কিচ্ছু থাকবে না, অন্য কোনো কাজ নিয়ে ভাববো না, শুধু নিজেকে নিয়ে ভাববো। নিজে আজকে কি করলাম, আমি এর পরের দিন কি করবো, আমার এই মুহূর্তে কি করতে ভালো লাগবে। কিছু খেতে যদি ইচ্ছা করে খেয়ে ফেলুন, কোনো ব্যাপার না, বাট স্পেন্ড ইউর মি টাইম অ্যাজ ইউ ওয়ান্ট, যেমন ইচ্ছে মনে হচ্ছে, জাস্ট নিজের মতো করে চলুন। তাহলে দেখবেন নিজে ভালো থাকলে বাকি সবাইকে ভালো রাখতে পারছেন, এবং মেনটেন স্কেডিউল। এবারে একটু স্পেসিফিক্যালি যেটা বললাম, যে সফট স্কিলস আমরা একটা অনেকটা ডিটেইল লেভেলে শুধু জানলাম। এবার হচ্ছে স্পেসিফিক্যালি আমরা জানবো জব রোল পাই। সেটা কি, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, রাইট? অ্যাপিয়ারেন্সটা কি? ভীষণ সহজ জিনিস, হ্যাঁ, খুব ছোট ছোট সহজ জিনিস দিয়ে আমরা একটু শুরু করছি। সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে ভীষণভাবে জরুরি আমার বাহ্যিক রূপটা, তাই তো?
শুধু বাহ্যিক রূপ নয়, তার সাথে সাথে কিন্তু আমি ইন্টারনালি কতটা প্রস্তুত সেটাও কিন্তু খুব জরুরি। তো অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে দেখুন ফার্স্ট পয়েন্ট রয়েছে পার্সোনাল গ্রুমিং, নিজেকে কি করে গ্রুম করব, বেসিক হাইজিন একটু মেনটেন করতে হবে। কি কি সেগুলো? রেগুলার বাথ, প্রতিদিন স্নান, এগুলো ভীষণ নর্মাল ব্যাপার, তবুও সবাইকে বলা এই জন্য যে যদি কেউ ভুলে গিয়ে থাকে তাহলে তাদের মনে পড়ে, রাইট? রেগুলার বাথ অ্যান্ড ব্রাশিং আ টিথ টুয়াইস a day, ব্রাশিং অফ টিথ টুয়াইস a day, রেগুলারলি ব্রাশ করা, এগুলো পার্সোনাল হাইজিন, নিজের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো ভীষণ দরকার। হ্যান্ড ওয়াশ করা, টেক প্রপার হাইজিন প্রিকশনস when suffering from infectious diseases. আফটার কোভিড এটা কাউকে বলতে হচ্ছে না, তাই না? আগে মাস্ক কি, স্যানিটাইজার কি, সত্যি অনেকেই হয়তো ছিল তারা জানেনই না। মাস্ক জানে শুধু ডাক্তারেরা পরে যখন অপারেশন করতে যায়, অপারেশন থিয়েটারে যাওয়ার জন্য, কিংবা হসপিটালে নার্সরা পরে, বা যখন ধরো কাউকে দেখতে গেছে তার জন্য, রাইট? কিন্তু নর্মাল কাশে কেউ মাস্ক পরেছে? সত্যি করে বলুন তো, আগে কি পরেছে? কোভিডের আগে কেউ পরেনি। অজস্রবার বাড়ি থেকে এসে গেছেন, আপনার বাড়িতে আপনার স্ত্রী, আপনার স্বামী, তারা ঘোরাফেরা করেছে, তারা নিজেরাও জানেন না বাবা কে এসেছিল, এই বিষয়ে একটা ভয় তাদের মধ্যে কোনোদিনই তৈরি হয়নি। কিন্তু আফটার কোভিড বা ডিউরিং কোভিড যেটা হয়েছে, একটু কাশির মনে তো ব্যাস আমার বাড়িতে কর্মরুটি ঘুরে বেড়াচ্ছে, তাই না? এরকম। তো সেক্ষেত্রে কি হবে, একটা প্রপার হাইজিন মেনটেন করা। এটা কিন্তু শুধুমাত্র কোভিডের জন্য নয়, বা যে কোনো রোগের জন্য স্পেসিফিক্যালি বলা না, নিজের জন্য এখন জ্বর হলে বা একটু ফিভার হলে, মানে ফিভার বা কাফ এন্ড কোল্ড, নর্মাল কাশি হলে, একটু সর্দি হলে একটা প্রিকশন মেনটেন করাটা কিন্তু খুব দরকার, স্পেশালি যখন ধরুন আপনি ওয়ার্ক প্লেসে আসছেন, কারণ আপনি তো সেখানে শুধু আপনি নন, আপনার সাথে আরো অনেকের লাইফ জড়িয়ে আছে, তারা প্রত্যেকে আপনার যদি সুখে সাথী দেয় তাহলে কেন বিপদের দিনে আপনার সঙ্গী হবে না? আপনি সেটা চান না, সেটা তো নিশ্চয়ই নয়। তাহলে আপনি যখন খুব অসুস্থ, নিজে চেষ্টা করবো আমরা যে একটা নিজের প্রিকশন রাখা, মাস্ক পরা, প্রপারলি একটু হ্যান্ড ওয়াশ করা, যদি সাবান ইমিডিয়েটলি অ্যাভেলেবেল না হয় একটা স্যানিটাইজার রাখা অ্যাটলিস্ট, ঠিক আছে? এরপর আসে ড্রেস কোড। ড্রেস কোড বলতে এমন কিছু পোশাক পরবো না যেটা খুব লুজ, যেটা খুব ঝলমলে, মানে আমি বলতে চাইছি যে এমন আমার কাজের জায়গা অনুযায়ী আমি পোশাকটা পরবো, তাই না? আমি যে কাজের জন্য যাচ্ছি সেখানের জন্য উপযুক্ত বেশ কিছু পোশাক রয়েছে। এখন পোশাক বলতে গেলে হয়তো অনেকের মনে অনেক কিছু মনে হতে পারে, স্বাধীনতা কোনটা বোঝায়, মানে বাকি অন্য কিছু বোঝায়, আমি সে কোনো বিতর্কে যেতে রাজি নেই। কিন্তু আমি জাস্ট নর্মালি বলছি, পোশাক নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ মানসিকতার প্রয়োজন হয়, তাই না? আমি পড়াতে যদি যাই তার জন্য একটা বিশেষ পোশাক, আমি যদি কোনো অনুষ্ঠান বাড়িতে যাই তখন বার করুন আপনি যত গয়না দেখা যায় লোকেদেরকে, কি অসুবিধা আছে? কিন্তু সবসময় সব জায়গায় আবার সেটা যায় না, তাই না? যেমন সব গয়না একসাথে আবার পড়া যায় না, লোককে দেখানোর জন্য হলেও পড়া যায় না, রাইট? সব গয়নার একটা বিশেষত্ব রয়েছে, কোন শাড়ির সাথে কি গয়না পরবো, কোন কুর্তির সাথে কি গয়না পরবো, এগুলো যেমন ম্যাটার করে। তো এরকম আমি দেখি না যে কোন কাজের সঙ্গে আবার কোন পোশাকটা ভালো যায়, সেই নির্বাচনটা কিন্তু নিজেদেরকে ঠিক করতে হবে। যেটা হবে সেটাতে দরকার ভীষণ নিট অ্যান্ড ক্লিন ক্লোথস, চেষ্টা করা উচিত একটু পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছন্ন হওয়া। চুজ সোবার অ্যান্ড লাইট কালার। এবার দেখুন এই পার্টিকুলার থিংটা না, যারা ধরুন ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদের জন্য খুব অ্যাপ্ট। এবার আপনি বলবেন না আমার কাছে তো একটা ঝকঝকে লাল রঙের একটা কুর্তি আছে, ওটা আমার ভারী প্রিয়, ওটা ছাড়া আমি যেতে পারি, খুব পয়া, ওটা পরে গেলে আমার দারুণ প্রেজেন্টেশন হয়, বা যা কিছু হোক আমি খুব ভালো ট্রেনিং দিই, বা আমার মানে ট্রেনিং যারা আসে তারা সংখ্যায় অনেক বাড়ে, আমার খুব লাভ হয়, এরকম তো থাকে অনেক ব্যাপার। অবশ্যই করতে পারেন, চেষ্টা করবেন কিন্তু সোবার বা লাইট কালার করা নর্মাল। তবে সবার ক্ষেত্রে আবারও বললাম এটা কিন্তু প্রযোজ্য নয়। যখন ধরুন আপনার তার কাছ থেকে যারা ট্রেনিং নিচ্ছে, তারপর যারা ধরুন যদি কোনো ইন্টারভিউতে যায়, কোনো ধরুন গার্মেন্টস হাউসে যায়, যেখানে গিয়ে ধরুন যাদের এই সমস্ত কাজ হয়, একটু বড় কোনো কোম্পানি বা যে কোনো কিছুতে, তখন যখন তারা ইন্টারভিউ চলে যাচ্ছে, আপনি তো তাদেরকেও সেরকমভাবে প্রিপেয়ার করবেন যে কি পোশাক আপনারা নির্বাচন করবেন, তাই না? আচ্ছা, wear clean shoes and socks. জুতো একটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া ঠিকঠাক দরকার, হাত পায়ের একটা ভীষণভাবে দরকার। সাথে যেটা দরকার সেটা হচ্ছে দেখবেনটা এখানে অনেক নেই, কিন্তু দেখবেন অনেকেই ইউনিফর্ম থাকে। প্রশ্ন আসতে পারে, আপনি যেটা বললেন সোবার কালার ও পেইন্ট করলে, আমার কি ইউনিফর্ম আছে, তাহলে আমি কি করবো? ইউনিফর্মটাই করবেন, ইউনিফর্মটাই যেন নিট অ্যান্ড ক্লিন হয় সেদিকে নজর রাখতে হবে। ওয়েল আয়রন হলে ভালো হয়, না হলে অ্যাটলিস্ট যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেদিকে একটু খেয়াল রাখাটা দরকার। কারণ
নেক্সট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের এটা ডিটেলস কি। আচ্ছা, বডি ল্যাঙ্গুয়েজে আমরা যখন একদম ফার্স্টে যখন একটা স্লাইড দেখালাম না গাইডিং প্রিন্সিপাল, সেখানে আমরা বলেছিলাম আই কন্ট্যাক্ট, স্পিক সেন্সিবলি করতে। এইখানে বডি ল্যাঙ্গুয়েজকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, রাইট? প্রথমটা দেখতে পাচ্ছেন কাইনেসিক্স। কাইনেসিক্স টপিকটা আগে শোনো। কাইনেসিক্স টপিকটা কি শোনা? আচ্ছা, কাইনেসিক্স আর প্রক্সিমিক্স সেটা আমরা পরে দেখবো, আগে কাইনেসিক্সটা নিয়ে দেখবো। কাইনেসিক্স হচ্ছে যেটা লেখা আছে সেটা আমি একবার পড়ছি, পড়ে তারপর আমি বলছি। Study of the way in which certain body movements and gestures serve as a form of non-verbal communication. প্রথমেই বলেছিলাম বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, যেখানে কোনো ওয়ার্ডে ইউজ হবে না, ভার্বালি কোনো রকম কোনো কমিউনিকেট করবো না, যেটা করবো সেটা নন ভার্বালি, ওয়ার্ডে ইউজ থাকবেই না। তাহলে কি থাকবে? কাইনেসিক্স কথাটার মধ্যে কি আছে? বডি মুভমেন্ট। তার মধ্যে হতে পারে হাতের মুভমেন্ট, এই যেমন ধরুন আমি কথা বলতে বলতে হাতটা যে নড়ছে, রাইট? সেই ধরনের বডি মুভমেন্ট। অথবা হতে পারে হেড মুভমেন্ট, মাথা নাড়া। যখন নর্মালি ধরুন আমি আপনাদের যখন কাউকে জিজ্ঞেস করছি যে আপনারা কি এটা বুঝতে পারছেন, সকলে মাথা নাড়ছে, তার মানে কি আমি তখন বুঝতে পারছি হ্যাঁ আমার কথাটা বুঝতে পারছে। কাউকে আর আলাদা করে বলতে হচ্ছে না যে হ্যাঁ আমি বুঝতে পারছি, এই কথাটাও বলতে হচ্ছে না, তাই না? হেড মুভমেন্ট হচ্ছে সেইটা, বা কাইনেসিক্স হচ্ছে সেগুলো যেটা কিনা আমাদের স্পেশালি বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে বডি মুভমেন্ট নিয়ে ডিল করছে। আমাদের বডি মুভমেন্ট কেমন হবে, আমাদের হ্যান্ড জেস্টার কেমন হবে, যখন আমরা হ্যান্ডশেক করবো কার সাথে কিভাবে হ্যান্ডশেক করছি, তার কোনো আলাদা ইন্টেনশন আছে কিনা, এগুলো নিয়ে ডিল করছে কিন্তু কাইনেসিক্স। তার মধ্যে দেখুন হেড মুভমেন্ট রয়েছে, ভয়েস মডুলেশন রেখেছি, আই কন্ট্যাক্ট, পশ্চার, ফেশিয়াল এক্সপ্রেশন এন্ড সেন্সিবল স্পিকিং, যেটা আগেও ছিল, রাইট? নিচে একটা ছবি দেখতে পাচ্ছেন, আশা করি সবাই কি দেখতে পাচ্ছেন? বেশ, সেই হেড মুভমেন্টের ছবিতে দেখুন তিনটে মাথার মুভমেন্টস রয়েছে। একটাতে খুব স্ট্রেট, একটাতে একটুখানি অ্যালাইন মানে একটু বেঁকেছে, আর একটাতে একটুখানি নিচু, রাইট? যেখানে কিনা দেখবেন এরকম করে তাকানো, হ্যাঁ? যেটা দেখুন খুব স্ট্রেট তাকিয়ে আছে, যেটা নিউট্রাল হেড পজিশন। নর্মালি কিন্তু এরকমটাই রাখা উচিত, তাই না? কিন্তু বিষয় হচ্ছে এটার মানে আমরা কি বুঝবো? আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে চাইছি যে বডি আমাদের সাথে কি ল্যাঙ্গুয়েজে কিরকম কি কমিউনিকেট করতে চাইছে। এই নিউট্রাল হেড পজিশন রাখা মানেই হচ্ছে যে হ্যাঁ আমি বুঝছি, আমি খুব স্ট্রেট বসে আছি, আমার পশ্চার ঠিক আছে, হোয়াট এভার ইউ আর সেইং আই এম লিসনিং, আই এম দ্য অ্যাক্টিভ লিসনার, আমি খুব ভালো করে শুনছি, রাইট? আমার হেড পশ্চার যদি এরকম থাকে। যদি দেখা যায় যে অনেকে দেখবেন শুনতে ক্লাসে অনেকে এরকম হয়ে যায়, তার মানে এরকম নয় যে সে খুব আনমাইন্ডফুল হয়ে গেল, দেখা যায় সে খুব ইন্টারেস্টেড হয়ে গেল, সে হয়তো সেটাকে রিলেট করতে পারছে, খুব ভালো বুঝতে পারছে, তার মানে এটা যে এরকম করে স্ট্রেট বসে আছে সে বুঝছে না, সেটা নয়। অনেক সময় দেখবেন আমরা একটু নিজেদের ভাবনার জগতে চলে যাই, আচ্ছা হ্যাঁ তো এরকম তো আমার সঙ্গেও হয়েছে, কোনো ঘটনা বলতে গেলে রিলেট করতে করতে দেখবেন অনেকে কিন্তু বডি মুভমেন্ট বা বডি পশ্চার চেঞ্জ হয়, রাইট? স্পেশালি আই বলও দেখবেন চেঞ্জ হয়ে যায়, অনেকে খুব ভাবতে ভাবতে দেখবেন সিঙ্ক করে যায়, দুটো আই বল কিন্তু সেম থাকে, অনেক সময় একটু ট্যাড়া যেটাকে আমরা বলি, অনেক সময় কিন্তু হয়ে যায়, অনেকেই হয়ে যায়, কারণ সে খুব ভাবনার জগতে বিভোর আর কি। তো সেই ধরনের ইন্টারেস্ট পার্সন সেটা হেড মুভমেন্টের ক্ষেত্রে হয়, যখন দেখবেন একটু অ্যালাইন হেড মুভমেন্টটা হচ্ছে, রাইট? এবারে হচ্ছে যখন আমি কাউকে খুব জাজ করছি, তখন দেখবেন মাথাটা নিচু করে যদি আমি একটা গ্লান্স কারোর দিকে ভীষণভাবে তাকিয়ে থাকি, তখন সেটা বোঝায় যে আমি ইদার খুব ডিসইন্টারেস্টেড কিংবা আমি কাউকে খুব বাজে রকম ভাবে জাজ করছি, তাই না? তার মানে তুমি যা বলছো বলো, আর আঘাত টেকে না ডিসিশন। মানে আমি নিজের ক্ষেত্রে ভীষণ স্টাবর্ন, আমি নিজের জায়গা থেকে একটুও নড়ছি না, আমি জানি আমি কি করবো, কিন্তু তোমার যা বলার বলে যাও। তো সেটা আপনি বুঝবেন কি করে? আপনি দেখবেন অনেক সময় হয় কথা বলতে বলতে মনে হয় দূর আমার মনে হচ্ছে ওই লোকটাকে ঠিক বোঝাতে পারছি না, আমার ওনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক ভালো লাগছে না, এটা কি করে বোঝেন? পুরো বডি ল্যাঙ্গুয়েজ, বডি পশ্চার দিয়ে আপনারা বুঝতে পারেন, তাই না? তো এটা হচ্ছে ডিসঅ্যাপ্রুভাল পজিশন, যেটা দেখতে পাচ্ছেন। নেক্সট একটা ছবি আছে দেখুন, যেটা কিনা সিটিং পজিশন নিয়ে বলা হচ্ছে। যখন চেয়ারে আমরা বসবো তখন এগিয়েও বসবো না, পিছিয়ে মানে একেবারে লিন করে ঝুঁকেও বসবো না, তখন বসবো প্রপার একটা ব্যাক রেস্ট দিয়ে বসবো, যেমন চেয়ার আমি নর্মালি বসবো স্ট্রেট বসবো, ঠিক আছে? সেটা কিন্তু অনেক সময় ম্যাটার করে। আমি যার সাথে কথা বলছি বা আমার দুটো দিকে যারা আছেন, তারা কিন্তু আমাকে যখন দেখছেন শুধু তো আমার এইটুকু পোর্শন নয়, তারা আমার কথাও শুনছেন, হয়তো আগে সবটাই দেখছেন, টপ টু বাটন, তাই না? সেটা দেখেও কিন্তু অনেক
অনেক সময় হ্যান্ডশেকের মধ্যে থেকে যখন দেখবেন যে কেউ আপনার হাতকে খুব জোরে চেপে ধরছে, দ্যাট ইজ দ্য, আমরা ছোটবেলায় দেখবেন বাচ্চাদেরকে শেখানো হয় গুড টাচ কি ব্যাড টাচ কি, সেই সম্পর্কে একটুখানি ধারণা রাখা। আমি কার সাথে কিভাবে কি বিহেভ করছি সেটা জানবো। এটার এক্স্যাক্টলি পরে হয়তো স্ক্রিনে কিছুটা দেখতে পাচ্ছেন প্রক্সিমিক্স বলে একটা পার্ট রয়েছে। তাহলে একটু সাম আপ করি, কাইনেসিস হচ্ছে সেটাই যেটা আমাদের বডি মুভমেন্ট নিয়ে ডিল করছে, রাইট? আমাদের হেড মুভমেন্ট, আই কন্ট্যাক্ট, হ্যান্ড জেস্চার, সিটিং পজিশন, এগুলো নিয়ে যে পার্টটা ডিল করছে, বডি ল্যাঙ্গুয়েজ যে পার্ট ডিল করছে সেটা হচ্ছে কাইনেসিস, রাইট? নেক্সট উই মুভ অন টু দ্য নেক্সট phase of the body language which is known as proximate. Proximate কি, যেটা আমি বললাম এই ইন্টেনশনের কথাটা বলছিলাম। প্রক্সিমিক্স হচ্ছে আমাদের মধ্যেকার মধ্যে মানে আমার আর আপনাদের মধ্যে কতখানি দূরত্ব রয়েছে, কতখানি নৈকট্য রয়েছে, কতখানি স্পেস রয়েছে, সেটা নিয়ে যে পার্টটা ডিল করছে সেটাকে বলছি প্রক্সিমিক্স। আপনারা হয়তো প্রক্সিমিটি কতটা শুনেছেন, সেখান থেকেই প্রক্সিমিক্স কতটা দূরত্বে কিংবা কতটা নৈকট্যে রয়েছে, কতটা ডিস্টেন্সে রয়েছে কিংবা কতখানি কাছে রয়েছে, সেটা বোঝানো হচ্ছে এই প্রক্সিমিক্সের মাধ্যমে। এখানে দেখুন 4টে ব্রাঞ্চ অফ প্রক্সিমিক্স দেখতে পাচ্ছেন। নাম্বার 1 ইজ ইন্টিমেট। দেখুন 4টে ব্লক করা রয়েছে ডিফারেন্ট কালারে, দেখতে পাওয়া যাচ্ছে আসলে। ইন্টিমেট, পার্সোনাল, সোশ্যাল অ্যান্ড পাবলিক। এবার ইন্টিমেট স্পেসটা কি, যেটা ধরুন 1.5 ফিটের থেকে থাকবে বা তার কম। ইন্টিমেট স্পেস বা ইন্টিমেট জোনে কারা থাকতে পারে? আপনার ফ্যামিলি মেম্বার্সরা, আপনার সন্তানেরা, আপনার হাজবেন্ড ওয়াইফ, আপনার ফ্যামিলিতে আরো যারা খুব আপনার ক্লোজ, তারাই একমাত্র ইন্টিমেট স্পেসে থাকতে পারবে। তার মানে হচ্ছে আপনি নিজের সম্পর্কে ইন্টিমেসিটা তার সাথে কতখানি রাখবেন সেটা কিন্তু এই জোন ডিনোট করছে, ঠিক আছে? আমি কিন্তু সবার সাথে খুব ক্লোজ হতে পারবো না, আপনারা কেউই পারবেন না, সবার সাথে খুব ইন্টিমেট কথাও বলতে পারবো না, তো সিলেক্টেড কয়জন আছে তাই না, তাদের সাথেই আমরা বলতে পারবো। সেই স্পেসটা হচ্ছে ইন্টিমেট স্পেস। প্রত্যেকেই দেখবেন আমরা একটা স্পেস বাবলের মধ্যে থাকি, নিজেদের মধ্যে একটা বলয় ক্রিয়েট করে রাখি। আমরা জানি আমরা এতটুকু দূরত্ব মেনটেন করবো, এতটা কাছে মানুষকে আসতে দেবো, এরপর আর নয়, তাই না? সব ক্ষেত্রে, কারণ সব পৃথিবীতে যে শুধুমাত্র চেনা লোকজন নেই, অচেনা লোকজনও আছে। বাড়িতে আপনার একটা চেনা পরিধি, বাড়ির বাইরে যখন পা রাখছেন কাজের জগতে, সেখানে পুরোটাই অচেনা, তাই না? তো অচেনা পরিধিতে অচেনা লোকজনদের সাথে কিভাবে ব্যবহার করবো, কতটা দূরত্বে তাদের সাথে থাকবো, সেগুলো জানাও কিন্তু ভীষণভাবে দরকার। এটা হচ্ছে ইন্টিমেট স্পেস, যেখানে কিনা আমরা খুব ক্লোজ ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বারসদের জায়গা। নেক্সট হচ্ছে দেখুন পার্সোনাল স্পেস। ব্লকটা লক্ষ্য করবে, নিচের লেখাটা নয়, হ্যাঁ ব্লকটা। পার্সোনাল স্পেসে দেখুন রয়েছে 1.5 ফিট থেকে শুরু করে 4 ফিট। এটা না অ্যাপ্রক্সিমেট একটা ডিসটেন্স বলা রয়েছে, কিন্তু এটা বোঝানোর জন্য যে আমি কতটা দূরত্বে থাকবো। হ্যাঁ, পার্সোনাল স্পেসে থাকবে তারাই যারা কিনা আমার রিলেটিভ, কলিগ বা ফ্রেন্ডস হবে, রাইট? এবং তাদের সাথে আমি নর্মালি ভয়েসে কথা বলবো, এবং নর্মাল মিটিংয়েও দেখবেন আমরা কিছু কিছু সময় হয়তো পার্সোনাল স্পেসটা শেয়ার করি, তাই না? তো মিটিং এর আগে ধরুন আমাদের যে ধরুন একটা প্রেপারেটরি স্টেজ, যেটা মিটিং আমরা সেগুলো বলবো, যে আপনি ধরুন আপনার টিম মেম্বারদের সাথে কথা বলবো, সেখানে একটু খানিকটা হলো আপনার পার্সোনাল স্পেসটা একটুখানি থাকছেন, সেখানে তাদেরকে জায়গা দিচ্ছেন। নেক্সট হচ্ছে সোশ্যাল স্পেস, যেটা কিনা 4 থেকে 12 ফিটের মধ্যে থাকতে হবে। সোশ্যাল স্পেসে একটুখানি জোরে কথা বলা, জোরে মানে একটু উচ্চস্বরে কথা বলা, আনফ্যামিলিয়ার প্রচুর লোকজন থাকবে। ধরুন আপনি আজকে কোনো একটা মিটিং এ গেছেন যেখানে আপনি কাউকেই চেনেন না, সেখানে গিয়ে আপনার নিজেকে তো একটু রিপ্রেজেন্ট করতে হবে, নিজেকে তো প্রেজেন্ট করতে হবে। তো সেইখানে দাঁড়িয়ে আপনার যে সোশ্যাল স্পেসটা, আপনি এখন সোশ্যালি সামাজিকভাবে কারোর সাথে কমিউনিকেট করছেন, সেখানে আপনি কতটা তাদের সাথে দূরত্ব বজায় রাখবেন, কতটা আপনার বাবলের মধ্যে তাদেরকে ইনক্লুড করবেন, কতটা করবেন না কিংবা একেবারেই করবেন না, সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার উপর এবং আপনার অপসামনে থাকা মানুষের উপর। তাদেরকে আপনি কতখানি চেনেন, আপনার চেনা জানা বা পরিচিতি গঠন করে, রাইট? নেক্সট হচ্ছে পাবলিক স্পেস, যেটা কিনা অ্যাটলিস্ট 12 ফিট ডিস্টেন্স, যেখানে কিনা আমরা এই ধরুন এই যে আমি আজকে মাইক্রোফোন নিয়ে যে প্রেজেন্টেশনটা দিচ্ছি, সেখানে কিন্তু বেশ অনেকটা দূরত্ব আছে, লাস্ট থেকে কিন্তু অনেকখানি দূরত্ব। সেখানে দাঁড়িয়ে আমি যেভাবে যে কথা বলছি, যে ভয়েস মডিউলেশন পার্টটা বডি ল্যাঙ্গুয়েজে বললাম আমি রেখেছি, তার কারণ হচ্ছে আমাকে মডিউলেশন করতে জানতে হচ্ছে। আমি যখন একটু দূরে অনেক জনের সাথে কথা বলছি, তখন আমাকে একটু হলেও আমার ভয়েসটাকে বাড়াতে হচ্ছে, পিচটাকে খানিকটা বাড়াতে হচ্ছে। আবার যখন আমি একটু সামনের জনের সাথে কথা বলছি, তখন কিন্তু এমনিতে আমার একটু পিচটাকে কারেকশন করতে হচ্ছে, ভলিউমটাকে একটু
পারে। তো সফট স্কিলস গেম যেটা খেলবো সেটা কেন খেলবো, কি কারণে খেলবো, সেটা বেনিফিটস সেটা কি জানতে হবে। সেটা হচ্ছে কি আমরা যেটা শিখছি সেটাকে না আমাদের একটা অ্যাক্টিভিটির মাধ্যমে দিলে সেটা একটু বেশিক্ষণ মনে থাকে। শুধু শিখছি, লিখছি, পড়ছি, স্লাইড দেখছি, আমি যা বলছি সব মাথায় ঢুকছে, এগুলোর পরেও যখন ওই যে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের কথা বললেন, আপনারা তো অভ্যস্ত এটাতে প্র্যাকটিক্যাল কিছু করার, তো সেরকম যখন একটা অ্যাক্টিভিটি করবো তাতে দেখবেন মনে থাকে বেশি। আচ্ছা আজকে তো আমরা এগুলো শিখলাম, আচ্ছা তার মানে এগুলো তো ছিল, এগুলো আমরা রিলেট করতে পারছি তো এই গেমসটা খেলার মাধ্যমে, যে কোনো গেম, শুধু আমি আজকে যেটা খেলাবো সেটা নয়, বাকি অন্যান্য প্রচুর সফট স্কিলসের গেমস রয়েছে, সেগুলোকে চেক করে দেখবেন প্রত্যেকটারই একটু বেনিফিটস রয়েছে। এগুলো কমন বেনিফিটস, আমি সেগুলো বলছি। এনগেজিং লার্নিং, that is traditional learning training methods can sometimes be dry or unengaging, যেখানে হয়তো আপনাদের এনগেজমেন্ট খুব একটা দরকার হয় না। নর্মাল বুকিশ নলেজ, থিওরিটিক্যাল নলেজ, সেখানে জাস্ট বই খোলো, পড়া শুনছেন, পড়ছেন, that's all. Games on the other hand offer an interactive experience, making learning more memorable and enjoyable. এরপরে যখন সেই যে শেখাটাকে যখন আমরা প্র্যাকটিক্যালি কিছু করব, তখন কিন্তু সেটা যখন আমরা এনজয়ও করব, সেটা মনেও থাকবে বেশিক্ষণ, রিটেনশন ক্যাপাসিটি বাড়বে, তাই তো, মানে আমরা মেমোরিতে সংরক্ষণ বেশি দিন করে রাখতে পারবো। নেক্সট হচ্ছে সেফ এনভায়রনমেন্ট। এখানে আপনারা হয়তো 3 দিন ধরে আসছেন, কিন্তু আমি তো আজকে না, আপনাদের সাথে পরিচিতি হচ্ছে আজকে, তাই না? তো সেক্ষেত্রে আমিও যেন একটু সেফ ফিল করি, আপনাদের সাথে একটা পরিচিতি বোধ হয়, শুধু তাই নয় আপনাদের নিজেদের মধ্যে যেন একটা পরিচিতি বোধ হয়। এমন আমার মনে হয় এমন অনেকেই আছে যারা হয়তো ফার্স্ট বেঞ্চিতে লাস্টে যারা বসে আছেন, তারা হয়তো কোনোদিনও কথাই বলেনি, এমন হতেই পারে, হতেই পারে 3 দিনে হয়তো কথাই বলা হয়নি, জানাই হয়নি ওনার নাম কি বা উনি কি করেন বা কি ওনার মেইন অ্যাট্রাকশন কি আছে, মানে থাকে না অনেকে যে আপনার বিশেষত্ব কি, আপনার এই যে গার্মেন্ট সেকশনে আপনার কি বিশেষত্ব, আপনি কি নিয়ে কাজ করছেন, এগুলো নিয়ে আমি জানি না, হয়তো না জানাও হতে পারে বা জানাও হতে পারে, জানা হলে তো খুব ভালো। তো সেফ এনভায়রনমেন্ট হচ্ছে সেটাই যেখানে গেমস প্রোভাইড a risk-free zone where participants can practice skills without the fear of real world repercussions. বাকিরা কি ফিল করবে এটা একদম ভুলে যান, কারণ এখানে এই মুহূর্তে যখন একসাথে সবাই একটা রুমে আছে তখন সবাই এক, ভুল যদি হয় তাহলে সবার ভুল, ঠিক হলে তো সবাই সবাইকে জাস্ট চিয়ার করবে, ব্রাভো বলবে, অসাধারণ কাজ করেছে, ভুল যদি হয় সবাই সবাইকে একটু বকেই দেবে, তাতে কি হয়েছে, কারণ এখানে একটা সেফ জোন, এই সেফ ফিল করানোর জন্য কিন্তু গেমস বা অ্যাক্টিভিটিস গুলোকে রাখা হয়, রাইট? নেক্সট হচ্ছে ইমিডিয়েট ফিডব্যাক। Participants give instant feedback on their actions and decisions during the game, which accelerates the learning process. যা কিছু ফিডব্যাক আপনারা পাবেন, যা কিছু ইনস্ট্রাকশন আপনারা পাবেন, সেই অনুযায়ী আপনারা কতখানি শুনছেন, কতখানি কাজ করছেন, এবং আপনাদের সেই ফিডব্যাক, সেটা যেমন আমার জানা জরুরি, আপনাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি জানাটাও কিন্তু খুব জরুরি, রাইট? নেক্সট হচ্ছে encourages reflection. Post game discussions and debriefing help participants reflect on their experience, cementing the learning outcomes. আজকে আমি যেখানে এসেছি তার অবশ্যই একটা লার্নিং আউটকাম আছে, কি আমি জানি আমার একটা অবজেক্টিভস রয়েছে, আমি আজকে ট্রেনিংটা দিতে এসেছি তার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমি যে সফট স্কিলসটা নিয়ে পড়াতে চলেছি তার আউটকামটা হচ্ছে এটাই যে আমি কতখানি নিজেকে ডেলিভার করতে পারলাম, আমি কতখানি আপনাদেরকে মোটিভেট করতে পারলাম, আমার পড়ানোটা আপনাদের মধ্যে কতখানি মনের মধ্যে একটা জায়গা করতে, হ্যাঁ এক্স্যাক্টলি, ইনপুট কতটা হলো সেটা আমি কতটা করতে পারলাম, সেটা ইম্পর্টেন্ট। এবার এটা আমি করতে পারলাম, এটা ধরুন আমি মনে মনে জানি, তা তো হবে না, আমি একটা ফিডব্যাক নিতে আমার কাছে যে কেমন লাগলো আপনাদের, বা নর্মালি ধরুন আপনারা যা কিছু পারফরমেন্স করছেন সেটা যদি একটা কিছু ঝলক আমরা দেখতে পাই, তো সেটা হলে কি হবে, তাকে ফিডব্যাকটা শুধু নিজের জন্য কিন্তু নয়, রিফ্লেকশনটাও কিন্তু শুধু নিজের জন্য নয়, এই রিফ্লেকশনটা আপনি ধরুন খুব ইনিশিয়েটিভ নিয়ে ধরুন, আমি ধরুন যদি একটা কাউকে বলি আচ্ছা আপনি একটা গান গান তো, এখানে প্রথম সঙ্গে নেই বাবা তুমি গান গাইবো, এটা স্বীকৃতি দিন পাবে না, শাই, কেউ যদি একটা ইনিশিয়েটিভ নিয়ে গায় দেখবেন যে পরের জন্য ভয় পাচ্ছে, সে বললো ঠিক আছে দিদি তো গিয়েছেন বা দাদা তো গিয়েছেন, তাহলে আমি কেন পারবো না, করেই দিই, কি হয়েছে, কেউ তো দেখছে না। আমি তো প্রথমেই বলেছিলাম একটা সেফ জোন, নিজেদেরকে ভাবুন যে আপনারা সেফ জোনে আছেন, রাইট? Versatility, these games can be tailored to different audiences, objectives, settings, whether it's a corporate training session or an educational workshop, there's likely a game suited for the purpose. আমি প্রথমেই বললাম আমি যে গেমসটা করবো তার একটা অবভিয়াসলি পারপাস আছে, সেই পারপাসটা পরে করবো যখন গেমটা
জবস ওয়াইজও রয়েছে, অনেক রয়েছে। হ্যাঁ, তার মধ্যে থেকে আজকে আমরা যে গেমটা খেলবো, আশা করি নামটা হয়তো নেক্সট স্লাইডেই দেখতে পাচ্ছেন। দিস ইজ নোন অ্যাজ সফট ওয়াক গেম, রাইট? সফট ওয়াক গেম। এবার যেটা করতে হবে, নিজেদের চেয়ারগুলোকে একটুখানি পজিশনগুলোকে চেঞ্জ করে নিলে বোঝা যেতে পারে। সবাই না হলেও আমার এখান থেকে দুজন, ওখান থেকে দুজন, বা এখান থেকে চারজন, এখান থেকে চারজন হয়ে এলে হবে, যে কোনো, মানে আমি তো ইনস্ট্রাকশনটা প্রপারলি শোনা, তার সাথে কোঅর্ডিনেট করা। কোঅর্ডিনেশন কিন্তু শুধুমাত্র হ্যান্ড, আই, বডি এটা বলছি না, এটা তো অবশ্যই, এটার সাথেও আমি অনেককেই দেখেছি লক্ষ্য করতে, কাউকে বলতে এই একটু হাঁটো এইসব হয়েছে, তাই না? তো এটাই, আর কিছু না। তার মানে আমরা কিন্তু লোকজনকে হেল্প করতে পারি, তাই না? তো সেই হেল্পটা তখনই হয় যখন দেখছি বাবা আমার তো নিজের কাজটা হচ্ছে না, আমি তো এগোতে পারছি না, এটা এগোবে কোনো সময়, তখন বলতে দেখেছি, তাই না? এখানে আপনার ডিফারেন্ট এজের অনেকেই রয়েছে, তাদের মধ্যে থেকে অনেকের মনে হতে পারে যে এখন তো বয়স হয়েছে, মিলিয়ে যাচ্ছে, কিচ্ছু বোঝাচ্ছে না, কারণ আপনারা অনেক বেশি ভালো করতে যারা ইয়াং এই মুহূর্তে যারা আছে তাদের থেকে, রাইট? তো সবাই ভীষণ ভালো করেছেন, আর আপনাদের জন্য একটা ক্লাব, এটা টাই ক্লাব আর কি, মানে বেশ কন্টিনিউয়াসলি করবে। হ্যাঁ, একটা ক্লাব নয়। তো এই গেমটা, এটা তো আমি এখানে করালাম, আপনারা চাইলে গুগলে দেখবেন আরো অনেক কিছু রয়েছে। ব্লাইন্ড ফোল্ডেড গেম রয়েছে, যেখানে কিনা ধরুন চোখ বেঁধে দেবেন কাউকে এবং বলতে পারেন যে দুটো টিম করে দেবেন। এটা দেখবেন ওই নানা ধরনের রিয়ালিটি শো যেগুলো হয় সেগুলো তো খুব একটা খেলা হয় আর কি, সেটাতে যেটা হয় দেখা যাচ্ছে কে কত কাকে হেল্প করতে পারে, হেল্পিং মেন্টালিটি কত আছে, আমি কাকে প্রপারলি কতটা ঠিক ইনস্ট্রাকশন দিতে পারছি। কমিউনিকেশন যদি বললাম এফেক্টিভ তখন হবে যখন আমি ক্লিয়ার একটা ইনস্ট্রাকশন, ক্লিয়ার কমিউনিকেশন সেট করবো, তাই তো? তো ধরুন এটা যেটা আপনারা করতে পারেন, একটা অল্টারনেটিভ একটা বলে রাখছি গিয়ে, যেটা এখানে নেই এই মুহূর্তে। ব্লাইন্ড ফোল্ডের ক্ষেত্রে করতে পারেন, কারণ একটা চোখ বেঁধে দিলেন, দিয়ে বললেন কোনো একটা জিনিস খুঁজতে বললেন, টিম করে দিলেন, দুটো টিমের মধ্যে থেকে কোনো একটা টিম থেকে কাউকে চুজ করলো তারা, যে কিনা যার চোখটা বাঁধা হবে, সে এগোবে, এগিয়ে তাকে বলা হবে যে ওই জিনিসটা নিতে হবে, এবং সে কি করে এগোবে, অন্য টিম তাকে সাপোর্ট করবে, যে ডান দিকে বাঁ দিকে বা সোজা একটু নিচু হয়ে, এই ধরনের জিনিসগুলো, এগুলো দেখবেন। হ্যাঁ বলুন দিদি নাম্বার ওটাই বললাম, রিয়ালিটি শোতে কিন্তু এগুলো করে, তাই না? আমরা আরো অনেক গেমস দেখবে, শুধু এটা না, আমি শুধু কমন যেগুলো সেগুলো বললাম। যা আগেটা আমাদের প্রমোশন হয়ে গেল ফ্রিতে। তো যেটা হচ্ছে যে সেটা হচ্ছে এরকম ধরনের আরো অনেক গেমস রয়েছে, যেগুলো কিন্তু ইন্টেনশন বা পারপাস একটা রয়েছে, সেটা হচ্ছে সফট স্কিলসের পারপাস হচ্ছে ইনস্ট্রাকশনটা আপনারা এখানে পেয়ে যাবেন, যেটা আমি বললাম, এটা একটু দেখে নিলাম। এই পারপাসটা হচ্ছে এটাই যে আমাদের যেমন গুড লিসনিং স্কিলস একটা তৈরি করবে, রিফ্লেক্স অ্যাকশন, আমি যা বলছি সেই অনুযায়ী আপনারা বডি মুভমেন্ট করছেন, তাই তো? বডি মুভমেন্ট করছেন মানে সেটাকে কি বলা হয় বলুন তো, বডি ল্যাঙ্গুয়েজের পাশে কাইনেসিক্স, রাইট? হাঁটছেন, যেরকমটা বলছি, হাঁটছেন, স্ট্র্যাপ করছেন, হাত নাড়ছেন, যাবতীয় যাচ্ছে, এগুলো যেমন হচ্ছে এতটুকু যেটা আমরা পড়লাম সেটার উপর বেস করে কিন্তু এই গেমটা। হ্যাঁ, তো এটা আপনারা চাইলে আপনাদের যাদেরকে ট্রেনিং দেবেন তাদের ক্ষেত্রে এটা করতে পারেন, বা নিজেরাও নর্মালি ট্রাই করতে পারেন। পানি ভীষণ ভালো, ইন্টারেস্টিং, ভালো লাগে বেশ মাঝে মাঝে, শুধু একটু মনে রাখতে হবে কখন স্ট্র্যাপ করছেন, সেইটা একটু মনে রাখলে বাকি আদারওয়াইজ, মানে সেটা একটু মনে রাখার টাফ খানিকটা, কিন্তু আদারওয়াইজ এনজয়েবল, রাইট?